গল্পটা শুরু হয় কায়েম নামের একটা মেয়েকে দিয়ে, যার সবচেয়ে বড় সমস্যা হলো সে কোনো রকম আবেগ বুঝতে পারে না। হাসি, কান্না, রাগ, ভালোবাসা এই সবই তার কাছে একই রকম। সে এখন বসে আছে দুবাইয়ের একটা দামি রেস্টুরেন্টে। কিছুক্ষণ পর তার মা হঠাৎ করে এসে তার সামনে বসে পড়ে। সে তাকে বলে এতটুকু যথেষ্ট না, এখনও চেষ্টা করতে হবে। তখন আমরা জানতে পারি কায়েম গত 10 বছর ধরে একটা নির্দিষ্ট দিনে এই রেস্টুরেন্টে আসে, এমনকি একই রকম খাবার অর্ডার করে আর কোনো রকম বিরক্তও হয় না। এরপর কায়েম তার মাকে নিজের জীবনের গল্প শোনাতে শুরু করে, কিন্তু মা তাকে থামিয়ে দিয়ে বলে আমি কিছুই শুনতে চাই না। তার মায়ের চোখ তখন হঠাৎ তার হাতে থাকা একটা আঘাতের দিকে যায়। তার মা তখন তার হাতের আঘাতটা দেখে জিজ্ঞাসা করে যে এটা কিভাবে হয়েছে। কায়েম তখন শান্তভাবে বলে যে আমার কাজে প্রতিদিন এমন ছোটোখাটো আঘাত লাগাটা কোনো বড় ব্যাপার না। তার মা বলে আমি তো তোমার জন্য অনেক টাকা রেখে গিয়েছিলাম, তোমার এমন পরিশ্রম করার তো কোনো দরকারই ছিল না। কায়েম ঠান্ডাভাবে উত্তর দেয় যে ভাবো তোমার শেষ কথাটা আমি শুনিনি, কারণ দাদি আমাকে শিখিয়েছে যে ভদ্র হতে হয়, যেটা তুমি কখনো আমাকে শেখানোর চেষ্টা করোনি। এরপর দৃশ্যটা কেটে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় কয়েক বছর আগের, যখন কায়েমের মা তাকে তার দাদির কাছে রেখে যাচ্ছিল একটা ব্যাগ ভর্তি টাকা দিয়ে। তার দাদি তো পুরো রাগে ফেটে পড়ছিল। তিনি বলেন কি ধরনের মা তুমি, যে নিজের মেয়েকে ফেলে যাচ্ছ শুধু এই কারণে যে সে কোনো আবেগ বুঝতে পারে না। এরপর থেকে তার দাদি তাকে সব ধরনের আবেগ বুঝতে সাহায্য করে, আর তার কাছ থেকে একটা প্রতিজ্ঞা করায় যে সে কোনোদিনও জীবন্ত প্রাণীকে আঘাত করবে না। তার দাদি বলেন এই নিয়মগুলো আমাদের চুক্তি, এই নিয়ম মেনেই আমাদের জীবনে চলতে হবে। বর্তমানে আমরা দেখি কায়েম শান্তভাবে সেই রেস্টুরেন্টে বসে এইসবগুলো তার মাকে বলছিল। সে বলে যে যদি দাদির সেই নিয়মগুলো না মানতাম তুমি হয়তো আজ আমার মৃত্যুর তালিকায় থাকতে মা, চিন্তা করো না, তুমি আর কোনোদিনও আমাকে দেখতে পাবে না। এটা বলে কায়েম সেখান থেকে চলে যায়। পরের দিন কায়েম কিছু কোরিয়ান টুরিস্টদের সাথে মরুভূমি ঘুরতে যায়। যখন ট্যুর গাইড জানায় যে বালির ঝড় আসলে জিমির নাচ বলে মনে করা হয়, তখন কায়েম তো হেসে উড়িয়ে দেয়। সে একা একাই সেই জায়গাটা ঘুরে দেখতে চাইলো। হঠাৎ সে তার বন্ধু মিনজিয়ের কাছ থেকে একটা মেসেজ পাই, যে আসলে দাঁতের ডাক্তার ছিল। সে জিজ্ঞাসা করছিল যে মরুভূমিটা কেমন লাগছে। কায়েন উত্তর দেয় যে এটা এত বড় যে কাউকে মেরে পুঁতে দিলেও খুঁজে পাবে না। আরে মেরে বালি চাপা দেওয়ার ডায়লগ হয়ে গেল তো। তখনই সে একটা পুরনো প্রদীপের উপরে হোঁচট খায়। বিরক্ত হয়ে সে সেই প্রদীপটাকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রদীপটা আবার তার পিছনে এসে পড়ে। ভেতর থেকে একটা ধীরে আওয়াজ শোনা যায়, আর তার চুলের ঘর্ষণ লাগে। সঙ্গে সঙ্গে বালির ঝড় শুরু হয়ে যায়, আর ওই প্রদীপ থেকে একটা জিন বেরিয়ে আসে। কায়েন জিনকে বিপজ্জনক মনে করে তার চুলের কাঁটা দিয়ে থেকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু জিনকে তখন দেখে মনে হচ্ছিল যে কিছু একটা গন্ডগোল আছে, যেন প্রদীপটা ঝাঁকুনির কারণে তার পেটের সবকিছু উঠে আসবে। জিন নিজের পরিচয় দেয়, কিন্তু কায়েন তাকে কোনো রকম বিশ্বাস না করে ছেড়ে চলে যায়। কায়েন ঘরে ঢোকার সাথে সাথেই দেখে সারা ঘরে চুল দিয়ে ভরা। জিমির লম্বা চুল চারিদিকে এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে। সে মেয়েটির দিকে তাকিয়ে নাটকীয়ভাবে বলে যে আমি 983 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, দেখো আমার চুলও কত লম্বা লম্বা হয়ে গেছে। মেয়েটা উত্তর দেয় তাই নাকি, তোমার চুল 983 বছর ধরে বড় হয়ে গিয়েছে, তোমার দাড়ি কেন বড় হয়নি, এর কোনো মানেই হয় না। জিনি বলে ছাড়ো সব, এর উত্তর এখন আমার কাছে নেই, যাই হোক চলো বিস্তারিত না যাওয়াটাই ভালো হবে। তারপর জিনি নিজের গল্প বলতে শুরু করে। সে বলে যে 983 বছর আগে তোমার কারণেই আমি সাজা পেয়েছিলাম, আর তারপর থেকেই আমি প্রদীপের ভিতরে আটকে আছি। যখনই কেউ এই প্রদীপটা পায় আমি তার 3টে ইচ্ছা পূরণ করে দিই। আমার গোলাম সাইদ আমাকে বাইরের জগতের ব্যাপারে দশকের পর দশক ধরে খবর দিত। সাইদ হলো আমার গোলাম, তাকে আমিই বানিয়েছিলাম, এমনকি সে একটা কালো চিতাবাঘেও রূপান্তরিত হতে পারে। তারপর একদিন সাইদ এসে বলল যে মানুষ এখন পুনর্জন্ম নামের একটা জিনিসে বিশ্বাস করে, যেখানে মানুষের আত্মা আবার জন্ম নেয়। যিনি বলে কি বাজে কথা এসব, কিন্তু সেই দিন থেকেই সে একটা প্রতিজ্ঞা করে, যত হাজার বছরই লাগুক না কেন আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব, আর যখন তুমি ফিরে আসবে তখন তোমাকে খারাপ প্রমাণ করে মেরে ফেলবো। কারণ জিনির নজরে মানুষ ছিল লোভী, স্বার্থপর, আর মেয়েটি তার এই ধারণাটা ভুল প্রমাণ করেছিল। 983 বছর আগে এই মেয়েটা তার 3টে ইচ্ছাই ব্যবহার করেছিল নিজের জন্য নয়, বরং অন্যকে সাহায্য করার জন্য। আর কায়েনের শেষ ইচ্ছার কারণেই যিনি এতদিন ধরে প্রদীপের ভিতরে বন্ধ হয়ে রয়েছে। তারপর প্রায় 900 বছর হতে না হতেই সে একটা উপায় খুঁজে পায়। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে যে আমি যদি এবার ওই মেয়েটাকে ভুল প্রমাণ করতে পারি তাহলে তোমাকে আমার মুক্ত করতে হবে, আর যদি মেয়েটা ভালো বের হয় তাহলে তুমি আমার যা সাজা দেবো আমি মেনে নেবো। এরপর যিনি কায়েনের দিকে তাকিয়ে বলে যখন আমি এই কথাগুলো ঈশ্বরের সাথে বলছিলাম তখনই তুমি এসে আমার প্রদীপটা ঝাঁকুনি দিলে, এমন মনে হচ্ছিল যেন আমার ভিতরে সবকিছু উঠে আসবে। আরে বাবা আমি সবেমাত্র খেয়েছিলাম। কায়েন জিনের কোনো কথাই বিশ্বাস করলো না, আর জিনিকে সতর্ক করে বলল যে আমি মোটেও ভালো মানুষ না, আমার থেকে দূরে থেকো, নাহলে তোমার জন্য ভালো হবে না। জিনি ঠোঁট বেঁকিয়ে হেসে বলল যে আমার কিছুই যায় আসে না, ছোটবেলা থেকেই আমার খারাপ মানুষ খুব পছন্দ। কায়েন জিনির কাছে জিজ্ঞাসা করলো যে আমার কাছ থেকে তোমার কি চাই। জিনি বলে যে যেহেতু তুমি আমার মালিক তো তুমি আমার কাছ থেকে এখন 3টে ইচ্ছা চাইবা, তবে হ্যাঁ মৃত মানুষকে ফিরিয়ে আনা যাবে না, ভবিষ্যৎ দেখা যাবে না, এর বাইরে তুমি যাই চাইবা সঙ্গে সঙ্গে পূরণ করে দেওয়া হবে। কিন্তু কায়েন তার কথা পুরোপুরি মজাকে উড়িয়ে দিল। এরপর আমাদের জিনি মেয়েটার পিছু পিছু সব জায়গায় ঘুরতে থাকে, দোকানে, ক্যাফেতে, এমনকি একটা গয়নার দোকানেও। জিনি তাকে ক্রমাগত খেপাতে থাকে, আর মেয়েটাও তার উপরে খেপে যায়। আশেপাশের লোকজন ভাবছিল যে মেয়েটা বুঝি পাগল হয়ে গেছে। জিনি হেসে উঠে বলল যে ও হ্যাঁ ঠিক বলেছো। তারপরে জিনি কায়েমকে বলে যে ও হ্যাঁ বলতে তো ভুলেই গিয়েছিলাম, তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে দেখতে পাও। কায়েম জিনের দিকে চোখ রাখিয়ে তাকিয়ে বলল দারুণ, এখন তো ওরা আমাকে সবাই পাগলও ভাবছে। জিনি আবারও ঠোঁট বেঁকিয়ে হেসে বলল যে তা তো ঠিকই শোনা, তুমি তো এরকম পাগলই। মেয়েটা মেজাজ হারিয়ে ফেললো, ল্যাম্পটা তুলে সোজাসুজি সমুদ্রের ভিতরে ফেলে দিল। কিন্তু যখন সে হোটেলে ফিরে আসে দেখে যে সে আরাম করে বসে আছে, এমন ভাবে গা শুকাচ্ছে যেন কিছুই হয়নি। কায়েম রেগে ঘর থেকে বেরিয়ে গেল, আর প্রদীপটা মাত্র 1 দিনের
বিনিময়ে একটা টুরিস্টের কাছে বিক্রি করে দেয়। কিন্তু যখন সে বাড়ি ফিরে আসে দেখে জিনি আবার সোফার উপরে বসে আছে, আর সেই ডিনারটা হাতের ভিতরে নিয়ে উল্টোপাল্টা করছে আর বলতে যে এখন তুমি আমার রানী, আমি তোমার থেকে দূরে থাকতেই পারি না। কায়ন তাকে টেক্কা দেওয়ার চেষ্টা করলো, ভাবলো যদি তার দুর্বলতাটা খুঁজে বের করতে পারে তাহলে হয়তো তার থেকে পিছন ছড়ানো যাবে। কায়ন জিজ্ঞাসা করলো, তুমি তো জিনি, তাহলে তুমি কি উঠতে পারো? একটু ভাবার পরে যিনি মেয়েটার হাত ধরে বলল, এসো তোমাকে দেখাই। মুহূর্তের মধ্যে যিনি তাকে নিয়ে দুবাইয়ের উপর দিয়ে উড়ে গেল, তার একটা উঁচু ছাদের উপরে গিয়ে নামলো। মেয়েটা নিচেই তাকিয়ে বলল, বাহ, তাহলে তুমি সত্যিই একজন জিনি। আমি যদি তোমাকে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দিই তাহলে তুমিও কি মানুষের মতো মরে যাবা? জিনি একটু ঘাবড়িয়ে গিয়ে বললো যে তুমি মজা করছো তাই না? কিন্তু সে কথা শেষ করার আগেই মেয়েটা সত্যি সত্যিই তাকে ধাক্কা মেরে নিচেই ফেলে দিল। কিন্তু মুহূর্তের মধ্যে যিনি আবারও ভয়ঙ্কর আর রাগী চেহারা নিয়ে উপরে ফিরে আসে। রেগে গিয়ে যিনি বলল, এই মুখটা তোমার আমাকে আগেই দেখানো উচিত ছিল। জিনির মনে পড়লো সেই 983 বছর আগের সেই মেয়েটার কথা, যে তাকে বলেছিল শাস্তি যতই ভয়ঙ্কর হোক না কেন, চলো আমরা দুজন ভাগ করে নিই। সে এতটাই দয়ালু ছিল যে তার জন্য তার জীবন হারাতে হয়েছিল। যিনি দীর্ঘশ্বাস ফেলে বলল যে আমি আশা করেছিলাম যখন আমি তোমাকে খুঁজে পাবো তখন হয়তো তুমি বদলে যাবা, কিন্তু ভাবতে পারিনি যে তুমি এতটা বদলে যাবা। যিনি জোর দিয়ে বলল যে তোমার ভিতরে কোনো মানুষত্বাই নেই, চলো তুমি তোমার প্রথম ইচ্ছা চাও, আমার কাছ থেকে ক্ষমা চাও আর তোমার জীবন ভিক্ষা দিতে বলো। যিনি মেয়েটার গলা চেপে ধরে আর উড়িয়ে বিল্ডিং থেকে একটু দূরে নিয়ে গিয়ে বলে যে এবার আমি তোমার 3টে ইচ্ছা পূরণ করে তোমাকে ভ্রষ্ট প্রমাণ করেই দেবো, আর আমার শিকল ভাঙার পরে আমি সব থেকে প্রথম তোমাকেই মেরে ফেলবো। কিন্তু মেয়েটার গলা টিপে ধরার সত্ত্বেও সে মেয়েটা শান্তভাবে হাসতে থাকে আর বলে যে তাহলে আমাকে এক্ষুনি মেরে ফেলো। এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আনন্দকর মুহূর্তের মধ্যে একটা। এই প্রথমবার আমার হৃৎপিণ্ড সত্যি সত্যি ধুপধুপ করছে। যিনি একদম হতবাক হয়ে গেল, ভাবলো এই সাইকো মেয়েটার কি সত্যি সত্যি ভয় লাগছে না? মৃত্যুর মুখে থেকেও সে কিভাবে এমন করে হাসতে পারে? যিনি তাকে ছেড়ে দিল আর সে আকাশ থেকে পড়ে যাচ্ছিল, তবুও সে তার হাসি থামালো না। এটা থেকে যিনি তাকে মাঝপথ থেকে ফিরিয়ে আনে আর বলে, তুমি যদি আরেকবার আমাকে স্পর্শ করার চেষ্টা করেছো তাহলে আমি এই পুরো দুনিয়ার লোককে ধ্বংস করে দেবো, আর এই কাজটার সাক্ষী একমাত্র তুমি হবা। আমি জানতাম না যে মানুষ এতদূর পর্যন্ত ভ্রষ্ট হয়ে গেছে। তোমার মতো মানুষদের ভ্রষ্ট করার জন্য আর শয়তানদের দরকার নেই, তোমরা নিজে নিজেকেই ভ্রষ্ট করছো। এটা বলার পরে যিনি তার চোখের সামনে থেকে উধাও হয়ে যায় আর কায়নকে সেই হেলিপ্যাডের উপরে একা রেখেই চলে গেল। পরে কোনোভাবে সে সেখান থেকে লেবে আসে আর ব্যাগ গুছিয়ে নিয়ে দুবাইয়ের সেই হোটেলেই সেই ল্যাম্পটা রেখে সেখান থেকে চলে যায়। কায়ন কোরিয়ায় ফিরে যাচ্ছিল, কিন্তু প্লেনের বাথরুম থেকে ফিরে এসে দেখা যায় যিনি আবার তার সামনে বসে নাস্তা করছে। কায়ন রেগে গিয়ে বলল যে তোমার কি কোনো কাজ নেই আমার পিছন করা ছাড়া? তোমাকে নিয়ে যদি আমি গ্রামে যাই তাহলে গ্রামের লোক আমাকে কি বলবে, আর আমি বা তাদেরকে কি জবাব দেবো? এরপর তারা গ্রামে পৌঁছে যায়। গ্রামে পৌঁছানোর পর ঠাকুমা তার বান্ধবীরা মজা করে বলছিল যে কায়ন মনে হচ্ছে বিদেশ থেকে বিয়ে করে এসেছে। কায়ন নার্ভাস হয়ে হেসে বলল যে আমি ওকে এখানে আমার সহকর্মী হিসেবে নিয়ে এসেছি, আর কিছুই না। যিনি ভদ্রলোকের মতো হাসতে হাসতে অস্বস্তিকর ভাবে সেখানে দাঁড়িয়ে রইল। যখন তার নাম জিজ্ঞেস করা হলো সে একটা অদ্ভুত আর প্রাচীন যুগের মতো একটা নাম বলল। কায়ন তো তাকে টেনে গ্যারেজে নিয়ে গিয়ে বকাবকি করতে শুরু করলো। তার ঠাকুমা ভিতরে এসে তাকে একটা কুড়ালি ধরে থাকতে দেখে বলল যে এখানে কাকে মারার মতলব করছিস, আমার নিয়মগুলো কি ভুলে গিয়েছিস? যিনি এই সুযোগে আবার ওখান থেকে উধাও হয়ে যায়। কায়ন নিজেকে শান্ত করার চেষ্টা করছিল, তাই তার ঠাকুমা তাকে ঘড়ির টিক টিক শব্দ শুনতে বলল, ঠিক যেমনটা তিনি ছোটবেলায় করতে বলতেন। এখানে আমাদের কায়নের ছোটবেলার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তার ঠাকুমা তাকে বলেছিলেন তোমার মা বাবা আর ফিরে আসবে না, তারা চলে গেছে। কায়ন জিজ্ঞাসা করলো কিভাবে চলে গেছে? আমি তো শুধু টিয়া পাখি ছাড়া আর কাউকে আঘাত করিনি, তাহলে কই তারা? যখন সে বুঝতে পারলো তার বাবা মা আর কোনোদিনই ফিরে আসবে না, সে প্রচন্ড রেগে গেল। তখনই তার ঠাকুমা তাকে একটা ঘড়ির টিক টিক শব্দ শুনে রাগ নিয়ন্ত্রণ করার কৌশলটা শিখিয়ে দিয়েছিল। তার ঠাকুমার এইসব কাজে কায়ন বিরক্ত হয়ে যেত। তুমি বড্ড বেশি কথা বলো ঠাকুমা, আমি জানি না তোমার হাত থেকে মুক্তি পাবো কি করে। তার ঠাকুমা বলে যদি তুই মন দিয়ে পড়াশোনা করিস, পাশ করিস আর একটা ভালো চাকরি পাস তাহলে তুই আমার থেকে দূরে গিয়ে একা থাকতে পারবি। সেই দিন থেকে কায়ন মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। একটা ভালো কলেজ থেকে ভালো গ্র্যাজুয়েশনও করলো, কিন্তু তার উপযুক্ত কাজ ছাড়া সে একটা মেকানিক্যাল ওয়ার্কশপ খোলার সিদ্ধান্ত নেয়। বর্তমানে আমরা দেখি ঠাকুমা জিনিকে জিজ্ঞাসা করছে যে তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো, কিন্তু স্বাভাবিকভাবেই সে কিছু বুঝতে পারলো না আর সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন কায়ন গাড়ি চালিয়ে যাওয়ার সময় কিছু গ্রামবাসীরা বলছিল যে ওই মেয়েটা সাইকো না। কায়ন গাড়িটা নিয়ে তাদের ভুলটা ঠিক করে দেয় আর বললো যে ওটাকে অ্যান্টি সোশিয়াল পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়। কায়ন ওদের কথায় কান দিল না আর বললো যে সানস্ক্রিন লাগিয়ে মাঠে কাজ করো, নাহলে কালো হয়ে যাবা। এটা বলে সে ওখান থেকে চলে যায়। কায়ন চলে যাওয়ার পরেই ওখানকার লোকজনরা ওকে নিয়ে কথা বলছিল, সত্যিই সাইকো, যে কোনো কাউকে মেরে ফেলতে পারে। সেখানে অন্য একটা ঠাকুমা তাদের সান্ত্বনা দেয়, বলে যে হতে পারে সে সাইকো, কিন্তু কোনোদিন কাউকে আঘাত পৌঁছয়নি। গ্রামের সব লোকেরাই ওকে কষ্ট করে বড় করেছে। হঠাৎ পাশে বসে থাকার জিনটা বলে ওঠে যে গ্রামের সবাই মিলে একটা মেয়েকে কিভাবে বড় করতে পারে। তখন কায়েমের পাক ঠাকুমা বললেন, হ্যাঁ, যখন ও কোনো ধরনের অস্ত্র নিত বা কোনো প্রাণীকে হত্যা করার চেষ্টা করতো, যেমন একবার মুরগির সাথে করতে চেয়েছিল, তখন গ্রামবাসীরা ওকে থামিয়ে ওর হাত থেকে অস্ত্রটা কেড়ে নেয়। আর ওকে বোঝানো হতো যে কোনটা আসলে ভালো আর কোনটা খারাপ। ওকে রাগ ঝাড়তে দেওয়া হতো, কিন্তু আমরা নিশ্চিত করতাম যে তাতে যেন কারোর ক্ষতি না হয়। এরপর আমরা দেখি যিনি রাস্তায় একটা ভিডিও গেম কনসোল দেখতে পাই। খেলার সাথে সাথেই সে যেন গেমের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল। সে সারাদিন একটা বাচ্চার কাছ থেকে হাঁটতে থাকলো আর তার সব টাকাও শেষ হয়ে গেল। শেষে সে টাকা চাইতে কায়নের কাছে গেল, কিন্তু কায়ন তাকে রেগে টাকা দিতে মানা করে দিল। পরে রাতের বেলা জিন্তার সঙ্গে আবার রাস্তার মাঝখানে দেখা করে। কায়ন এবার কোনো কথা না ভেবেই ওর উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। কি অদ্ভুত রে বাবা মেয়েটা। এরপর যিনি সাইদের সঙ্গে দেখা করে আর তাকে সব ঘটনাগুলো বলে যে কায়ন তাকে গাড়ি দিয়ে ধাক্কাও মেরেছিল।
সাইদ বলে যে এটা স্বাভাবিক, আমি খোঁজ নিয়েছি, মেয়েটা আসলে সাইকোপ্যাথ, ওর জন্য এসব একদম স্বাভাবিক ব্যাপার। যিনি বুঝতে পারছিল না যে সাইকোপ্যাথ মানে আসলে কি, তাই সাইদ তাকে সবকিছু খুলে বলল। সবকিছু জানার পর যিনি ভাবলো ও তো মানুষই নয়, শয়তান। ও যে এতটা শয়তান যে আমি ওকে ভুল পথে চালানোর মতো কোনো সুযোগই পাচ্ছি না। তারপরে যিনি সাইদকে বলে আমার পরবর্তী পরিকল্পনা হবে যে দেখা আসলে কাইমের ভিতরে মানুষের জন্য কোনো অনুভূতি আছে কিনা। যখন কায়ন জিন করছিল তখন যিনি সেখানে পৌঁছয় আর তাকে ভেতর থেকে আটকিয়ে দেয়। যিনি একটু নাটকীয় ভঙ্গিতে বলে যে এই পুরো জায়গাটাই আমি আগুন লাগিয়ে দেবো, আর আগুন শহর পর্যন্ত পৌঁছে যেতে পারে, সবাই মরেও যেতে পারে, একমাত্র তুমি এটাকে থামাতে পারো মিস কিসমিস। তুমি এক্ষুনি তোমার প্রথম ইচ্ছাটা আমাকে বলো। হঠাৎ করে কায়ন পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসে আর জিনিকে বেধড়ক পিটাতে শুরু করে। আমি তোমাকে বলিনি শোনা না যে আগুন নিয়ে খেলতে নেই। কায়ন তাকে মারতেই থাকলো। যিনি চিৎকার করে বললো তুমি মানুষদের নিয়ে এত চিন্তা করো, আমি জানতাম না তো আগে। সে উত্তর দিল মানুষদের নিয়ে চিন্তা করতে আমার বয়েই গিয়েছে, আমি শুধু রেগে আছি কারণ তুমি আমার ডেলি রুটিন নষ্ট করে দিয়েছো। শেষে দমকল কর্মীরা তাকে এসে আটকানো না পর্যন্ত কায়ন তাকে মারতেই থাকলো। যিনি তাদেরকে বললো যে আমাদের মধ্যে এসো না, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আমরাই বুঝে নেবো। এই কথাটা শুনে সে আরো বেশি রেগে যায়। কায়ন আরো জোরে আঘাত করতে থাকে, চিৎকার করে বলে যদি এই জায়গাটা আজকের মধ্যেই ঠিক না হয় তাহলে আমি তোমাকে তোমার সৃষ্টিকর্তার কাছে পাঠিয়ে দেবো। এরপর আমরা দেখি সে তার বেস্ট ফ্রেন্ড মিঞ্জির সঙ্গে একটা রেস্টুরেন্টে খেতে এসেছিল। হঠাৎ করে জিনিটা ওয়াটার কুলারের পাশ থেকে বেরিয়ে আসে। কায়ন জিনিকে দেখে চিৎকার করে ওঠে, কিন্তু জিনি তখন অদৃশ্য অবস্থায় ছিল, তাই লোকেরা তাকে মনে করছিল যে এ পাগল হয়ে গেছে। কায়ন তাকে টেনে নিয়ে বাইরে আসে আর একটা মেয়েদের ক্লিপ তার হাতে ধরিয়ে দেয়। সে বলে যে অদৃশ্য থাকার সময় এই ক্লিপটা তুমি পরে থাকবা, যাতে আমি বুঝতে পারি যে তুমি অদৃশ্য আছো কিনা। মানুষ এমনিতেই আমাকে অদ্ভুত মনে করে আর আমি আরো গুজব ছড়াতে চাই না। জিনি বলল বেশ তো, আমি এটা আমার স্মৃতি হিসেবে রেখে দেবো, তাই না? কিন্তু দিতেই হতো যতক্ষণ একটা ঘড়ি দিতে পারতে, এরকম মেয়েদের ক্লিপ কে দেয়? রাস্তায় হাঁটার সময় কায়ন জিজ্ঞাসা করছিল তুমি আমার ইচ্ছা পূরণ করে আমাকে মেরে ফেলতে এত উতাওয়ালা কেন গো? তুমি কি সত্যিই আমাকে এত খারাপভাবে বিদায় জানাতে চাও? যিনি বলে নিশ্চয়ই, আমি তোমার জন্য প্রায় 1000 বছর ধরে আটকেছিলাম আর আমি তোমাকে মারতে পারবো না? কায়ন জিজ্ঞাসা করলো তোমার কাছে কি এর কোনো প্রমাণ আছে? যিনি তাকে বলল আমি তোমার আমার চোখের সামনেই শেষ হতে দেখেছি, তখন আমি ঠিক তোমার সামনেই দাঁড়িয়েছিলাম। তোমার সেই লোকের জন্য ভালো করতে গিয়ে মরে যাওয়া আর নিজেকে শেষ করে দেওয়ার কথাটা আমি কোনোদিনও বলতে পারবো না। এমনকি আমার গোলাম সাইদও তোমার পুরো পূর্ব জীবনটা দেখেছে। তখন কাইম বলল ঠিক আছে, আমি তোমাকে আমার 3টে ইচ্ছা বলবো, কিন্তু আমি আমার প্রথম ইচ্ছাটা ব্যবহার করে একটা বাজি ধরবো। যদি আমি জিতি তবে আমি অন্য দুটো ইচ্ছা সাধারণ কিছু চাওয়ার জন্য ব্যবহার করব, আর তুমি আমার কাছ থেকে জিতে গিয়ে তোমার কথা মতো তুমি আমাকে মেরে ফেলো। কাইমের শর্ত ছিল প্রথম 5 জন মানুষের সঙ্গে যাদের এখানে দেখা হবে তাদের প্রত্যেককে 3টে করে ইচ্ছা পূরণ করে দিতে হবে। যদি তাদের ভিতরে বেশিরভাগ লোক লোভী হয়ে নিজের জন্য ইচ্ছা চাই তবে যিনি জিতবে, যা প্রমাণ করে দেবে যে মানবতা সত্যি ধ্বংসের মুখে রয়েছে। আর এটাই হবে তার প্রথম ইচ্ছা। তারপরে যিনি হেয়ার ক্লিপটা পরে নিয়ে অদৃশ্য হয়ে যায়। তাদের সাথে প্রথম দেখা হলো গ্রামের একজন দোকানদার কর্মচারীর, যে একটা সুপারমার্কেটে কাজ করে। তারপর তাদের দেখা হলো একজন ব্যাংক কর্মচারীর সাথে, সে কায়নের সাথেই পড়তো। বাহ, আজকে গ্রাহকদের কি মনমরা দেখাচ্ছে, আমার ধারণার চেয়েও দ্রুত আমার কাজটা পূরণ করে ফেলবো আমি। এরপরে একটা কুকুর আসলো, যিনি বললো যে ওটা আমাদের 3য় গ্রাহক। কায়ন উত্তর দেয় যে কুকুর তো কথা বলতে পারে না, ও কি করবে? যিনি বলে যে যেহেতু ওর সঙ্গে আমাদের এই রাস্তায় দেখা হয়েছে তো নিয়ম অনুযায়ী ওই আমাদের 3য় কাস্টমার। এরপরে গাড়ি চালিয়ে একটা লোক আসে, সে একটা রেস্তোরাঁর মালিকের ছেলে। আর শেষে ছিল গ্রামের একজন বাসিন্দার, যে একটা ইউটিউব চ্যানেল চালাতো। কায়ন বলল মোট 5 জন হয়ে গেছে যিনি স্যার। পরের দিন যিনি সাইদের সঙ্গে কথা বলছিল। সাইদ এবারও মেয়েটার ইচ্ছাগুলো লোকের জন্য ব্যবহার করতে দেখে ভয় পেয়ে যায়। যিনি বলে যে আমি আবার ওর কাছে হাঁটতে পারবো না, তাতে যাই হয়ে যাক না কেন, ও আর হয়তো 80 বছরের বেশি বাঁচবে না। ও মরে যাওয়া পর্যন্ত আমি লুকিয়ে থাকবো, তার পরের জন্মে আমি আবার চেষ্টা করব। এক কাজ করি, আমি আমার জাদুই কালুন নিয়ে উদাও হয়ে যাই, শেষ পর্যন্ত দেখা যাবে যে আমি আলাদিনের খুঁজতুতো ভাই। যিনি যখন কায়ুমের ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ঠাকুমাকে দেখে বললো যে তুমি কায়ুমকে বলবা না যে তুমি আমাকে দেখেছো, শুধু আমাকে ওই সালাদের বাটিটা দিয়ে দাও, ওটা আমার দরকার। তারপর সে মনে করছিল যে সে নিরাপদ। তারপরে সে তার জাদুই চাদরটার উপরে উড়ে সেখান থেকে চলে গেল, কিন্তু ফাইটার প্লেন গুলো তাকে মাঝ আকাশে উঠতে দেখে ফেললো। কোরিয়া আর জাপানের মাঝখান দিয়ে একটা অদ্ভুত বস্তু উড়ে যাচ্ছে বলে খবরটা ছড়িয়ে পড়লো। কায়ুম জিনিকে দেখে চিৎকার করে বলল একটা সালাদের বাটির জন্য তুমি দুটো দেশের মধ্যে প্রায় যুদ্ধ বাজিয়ে দিচ্ছিলে। তারপর কায়ুম জিনিকে জিজ্ঞাসা করলো ওই 5 জনের ইচ্ছা সত্যিই পূরণ হচ্ছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? যিনি কিছু না বলে কায়ুমকে ভোরবেলার দিকে একটা বিল্ডিং এর ছাদে নিয়ে যায়। সেখানে থেকে বলে এমন একটা পালক আছে যেটা দিয়ে কিছু লিখলে সেটা সত্যি কিনা তুমি বুঝতে পারবা, আর এটা দিয়ে ইচ্ছাগুলো পূরণ হচ্ছে কিনা তুমি সেটাও বুঝতে পারবা। তখন সেখানে একটা লোক আসে, সে ছিল ওই বিল্ডিং এর মালিক। কায়ুম বলল যে এই বিল্ডিং এ আসার আগে তুমি কি ওর কাছ থেকে অনুমতি নিয়েছো? যিনি বলল আমাদের দুজনের মধ্যে অনুমতি নেওয়ার দরকার হয় না, আমি যা বলছি শোনো, সুযোগ পেলে একটা পালক টেনে বের করে তুমি দৌড় দুবা। কায়ুম অবাক হয়ে ভাবলো যে পালক কোথায় পাবো। হঠাৎ করে যিনি তাকে ধরে ছাদ থেকে ফেলে দেয়। দেখা গেল লোকটা তার পিছু পিছু ঝাঁপ দিল আর অনেক জোরে চিৎকার করে নিজের ডানাগুলো প্রকাশ করে তাকে বাঁচিয়ে নিল। কায়ুম জিজ্ঞাসা করলো তোমার কাছে ডানা থাকার পরেও তুমি সাহায্যের জন্য চিৎকার কেন করছিলে? সে বলল যে আমি শুধু ঘাবড়িয়ে গিয়েছিলাম। কায়ুম সুযোগ পেয়ে পালকটা টেনে নিয়ে দৌড়িয়ে পালিয়ে গেল। এটা ছিল সেই পালক যে কলম
কলমটার কথা জিনি বলেছিল, যেটা দিয়ে যে কোনো কিছু লিখলে সত্যি কিনা প্রমাণ হয়ে যাবে। এরপর জিনি আর ওই লোকটা মুখোমুখি হলো। লোকটা বলল, আমি শুনেছিলাম তুমি মুক্ত হয়ে গেছো। জিনি জবাব দিল, হ্যাঁ, তুমি সবসময় বলতে আমি মানুষকে খারাপ পথে নিয়ে যেতাম, কিন্তু এখনকার মানব জাতিকে দেখো, আমি 1000 বছর এদের মাঝে ছিলাম না, আর তারা এখনো যুদ্ধ আর লোভ দিয়ে একে অপরকে ক্ষতি করেই চলেছে। লোকটা বলল, অনেক কথা হয়েছে, আমি তোমার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করব। এখান থেকেই বোঝা যায় যে এরা একে অপরকে আগের থেকেই চেনে। তারপরে আমরা দেখি জিনির প্রথম লক্ষ্য, সে একটা সুপার মার্কেটে কাজ করতো, আর সে এখন এখানে কাজ করছিল। তার বস তার সাথে খুব খারাপ ব্যবহার করতো। যখন সে স্টোর রুমে গেল, সে জিনিসপত্রের মাঝে একটা প্রদীপ খুঁজে পায়। প্রদীপটা হালকা ঘষতেই সেখানে জিনি প্রকট হয়। মেয়েটা হতাশ ছিল আর অনেক রেগেও ছিল, কারণ তার ম্যানেজারের কাছ থেকে সে এক্ষুনি বকা খেয়েছে। তাই সে তার প্রথম ইচ্ছায় এই ডিপার্টমেন্টের ম্যানেজার হতে চাইলো। তার ইচ্ছা জিনি সঙ্গে সঙ্গে পূরণ করে দেয়। সে ডিপার্টমেন্টে আসার সাথে সাথেই তার ম্যানেজারের কাছ থেকে বদলা নেয়। আর কেউ বিশ্বাস করতে পারছিল না যে এত তাড়াতাড়ি এর পদোন্নতি হয়ে গেছে। যখন কায়ন তার সাথে দেখা করলো, জিজ্ঞাসা করলো, এ মাসে সার্ভিসিং করাবেন না গাড়ির? মেয়েটা উত্তর দিল যে না, আমার আর এখন গাড়ি সার্ভিসিং করানোর দরকার নেই, আমি একটা নতুন গাড়ি কিনে নেবো ভাবছি। এখানে মেয়েটার উন্নতি দেখে কায়ম বুঝতে পারলো যে জিনি তার কাজ শুরু করে দিয়েছে। এরপর আমাদের মিনজি আর কায়েমের একটা ছোটবেলার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যে মেয়েটা তাকে রেগিস্তানে এসএমএস করেছিল। স্কুলে থাকাকালীন কিছু মেয়ে মিনজিকে অতিরিক্ত বুলিং করতো। এটা সহ্য না করতে পেরে কায়েম তাদেরকে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। আর এটা কেবল কথার কথা ছিল না, তারা যখন বাথরুমের ভেতরে ছিল, সে সত্যি সত্যি কেরোসিন তেল ছিটিয়ে দিয়ে তাদেরকে পুড়িয়ে মারতে চেয়েছিল। এরপর থেকে মিনজি আর কায়ন অনেক ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। কায়ন যেহেতু পড়াশোনায় খুব ভালো ছিল, তাই সে মিনজিকে সবসময় সাহায্য করতো। অবশেষে মিনজি নিজের একটা ক্লিনিক খোলে আর একটা দাঁতের ডাক্তার হয়। বর্তমানে আমরা দেখি সাইদ কায়েমের সম্পর্কে খোঁজ নিয়েছে, আর যা যা জানতে পেরেছে সেটা সে জিনিকে বলছে। যেমন কায়েম নানা ধরনের কাজ করে, নিয়মিত দিন হিসেবে সে সমুদ্রে ডুব মারতে যায়, পাহাড়ে চড়ে, আর সেগুলো সে খুব কঠোর নিয়ম মেনে করে। এই সব কিছুর কারণ ছিল সে দুর্ঘটনায় স্বাভাবিকভাবে মরতে চেয়েছিল, যাতে কেউ সন্দেহ না করে। তারা যখন কায়েনের ওয়ার্কশপে আসে, তখন তারা দেখে কায়েন একটা কফিন তৈরি করছে। নিজের মরার প্রস্তুতি নিজের হাতে করতে দেখে তারা তো অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে কায়েন তার ঠাকুমার সময় আসার জন্য অপেক্ষা করছে। যখন তিনি মারা যাবেন, তার পরপরই কায়েনও নিজেকে শেষ করে নেবে। সাইদ জিজ্ঞাসা করে, যদি কায়েন মারা যায় তাহলে তুমি ওর উপর থেকে প্রতিশোধ কিভাবে নেবা? যিনি উত্তর দেয়, আমি তার ঠাকুমাকে মরতে দেবো না, যতদিন সম্ভব বাঁচিয়ে রাখবো। এরপর থেকে যখন ঠাকুমা বলতো, ও মা, আমার পিঠে ব্যথা হচ্ছে, যিনি ছুটে এসে তার বদলে কাজ করতে শুরু করতো। সময়ের সাথে সাথে ঠাকুমা তার সুযোগ নিতে শুরু করলো। তিনি সম্পূর্ণ সুস্থ হয়েও দুর্বল হওয়ার ভান করতেন। তারপর একদিন সাইদ জিনির কাছে আসে। সে বলে যে কায়েনের পুনর্জন্মের কথা কিছুই মনে নেই, সে সবকিছু ভুলে গিয়েছে। জিনি মন খারাপ করে বলল, কি, ওর জন্যই আমি প্রায় 1000 বছর ধরে বন্দী ছিলাম, আর ও সবকিছু ভুলে গিয়েছে? ওর তো এই জন্মেও ধার্মিক হওয়ার কথা ছিল, কিন্তু এখন তো দেখছি সে শয়তানের নানি হয়ে জন্ম নিয়েছে। জিনি বলল, তুমি সাহস করে তাকে বলো যে সে একজন ভালো মানুষ ছিল, যে অন্যকে সাহায্য করার জন্য নিজের জীবনকে বলিদান দিয়েছিল। সাইদ বলল, চিন্তা করো না, আমার বলতে হবে না, সে তোমার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে, সব শুনে ফেলেছে। এটা শোনার পর কায়েন সেখান থেকে চলে যায়। যিনি তাকে পিছন থেকে ডেকে বলে যে তোমার ড্রেসটা খুব সুন্দর হয়েছে, কোথায় যাচ্ছ? এরপর আমরা তাকে মিনজির ক্লিনিকে দেখতে পাই। সেখান থেকে বেরিয়ে জিনির সাথে সে শপিং করে আর একটা জায়গায় বসে একসাথে খাচ্ছিল। সেখানে কায়েনের বিল্ডিং এর সব থেকে উঁচু টাওয়ারের দিকে নজর যায়, আর সে সেটার দিকেই তাকিয়েছিল। যিনি বলল, যদি তুমি আমাকে আর ধাক্কা না দেওয়ার প্রতিশ্রুতি দাও, তাহলে আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারি। যিনি তাকে উড়িয়ে সেই টাওয়ারের উপরে নিয়ে গেল। কায়েন হঠাৎ করে সেখানে ফিলিংস ছাড়াই তাকে বলল যে আমি তোমাকে পছন্দ করি। যিনি বলল, কি, এমন ভাবে কে ভালোবাসার কথা স্বীকার করে? তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। যখন যিনি কারণ জানতে চাইলো, সে বলল, কারণ তুমি আমার গাড়ির ইঞ্জিনের মতো, তোমার আবেগ অনুভব করার জন্য আমার কোনো চেষ্টা করতে হয় না, তুমি আরামদায়ক। যিনি দীর্ঘশ্বাস করে বলল, দারুণ, কিছু না করেই আমি একটা গাড়ির ইঞ্জিনে বদলে গেলাম। বুঝতে পেরেছি, তুমি আমার কাছ থেকে রোম্যান্স চাইছো। চিন্তা করো না, আমি এটাই একদম মাস্টার, আমি তোমাকে এটা দিতে পারি। তারপর সে শহরের সব আলো নিভিয়ে দেয়, যাতে তারা তারার সৌন্দর্যটা দেখতে পায়। এরপরে তারা একসাথে একটা রোমান্টিক মুহূর্ত উপভোগ করলো, একে অপরকে কিস করে। পরের দিন থেকে কায়েন সেই দৃশ্যের কথাটা ভুলতে পারছিল না। সে সেই অনুভূতিটা আবার ফিরে পেতে চাইছিল, কিন্তু যিনি ক্রমাগত তার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কায়েন তার পিছু সব জায়গায় ধাওয়া করে। এরপর আমরা জিনির দ্বিতীয় লক্ষ্যকে দেখতে পাই। সে একজন ব্যাংক কর্মচারী। মেয়েটা কায়েনের অ্যাকাউন্ট চেক করছিল, আর তার ভিতরে থাকা অসংখ্য টাকা দেখে সে তো পুরো অবাক হয়ে যায়। রাগ আর ঈর্ষায় সে তাকে সহ্য করতে পারছিল না। সেই রাতে গ্রামে একটা বড় উৎসব চলছিল, সেখানে কায়েন ছাড়া সবাই হাজির হয়েছিল। কায়েন তার ওয়ার্কশপে কাজ করছিল। সেখানে সেই ছাদের উপরে দেখা হওয়া লোকটার আগমন হয়। সে ছিল অ্যাঞ্জেল অফ গড, মানে ভালো দেবদূত। সেখানে কায়েন তাকে জিজ্ঞাসা করলো, আসলে বলো তো তুমি কি ধরনের প্রজাতি, আর তোমার ডানাগুলো এত কালো ছিল কেন? তুমি কি শয়তান নাকি ফেরেশতা? কিছু বুঝতে পারছি না তো। লোকটা উত্তর দিল, দুঃখিত এর জন্য, পরের বার আমি তোমার জন্য আমার ডানাগুলো পিঙ্ক কালার করিয়ে নিয়ে আসবো। কায়েন বলল, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আপনার চ্যারিটির খাবার যারাই খাক না কেন, তারা ঠিক তার পরের দিনই মারা যায়। এর কারণ কি? লোকটা বলে, যদি তুমি অন্যভাবে চিন্তা করো তাহলে তুমি বুঝতে পাবা, আমি তাদের আত্মাকে এই দুনিয়া থেকে মুক্ত দিই। কায়েন তাকে বললো যে আমার থেকে তোমার কি চাই? লোকটা বলল, যিনি তোমার জন্য ভালো সঙ্গ নয়, ওর ফাঁদে যেন তুমি কোনো মতেই পা দিবা না, আর আমি এতে তোমাকে সাহায্য করতে পারি, কারণ ও তোমার 3টে ইচ্ছা পূরণ করে তোমাকে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছে। কায়েম হেসে বলল, তাহলে দেরি হয়ে গেছে সুইটহার্ট, যিনি এর মধ্যেই আমাকে তার ফাঁদে ফেলে নিয়েছে। এবার যাও এখান থেকে, নাহলে আমি তোমার উপরে মন্ত্রওয়ালা পানি দিয়ে তোমাকে তাড়িয়ে দেবো।
পরের দিন আমরা আবার সেই মহিলাটাকে দেখি, যে মহিলাটা দোকানের ম্যানেজার হয়েছিল। তার বন্ধুরা তাকে কোনো রকম ভাবেই সম্মান করে না, তার দ্রুত পদোন্নতির জন্য কেউ তাকে গুরুত্বও দিচ্ছিল না। মহিলাটা প্রদীপের কাছে গিয়ে তার দ্বিতীয় ইচ্ছাটা চেয়ে নিল, সে যেন 20 বছর আগে ফিরে যেতে পারে আর এই ব্রাঞ্চের ম্যানেজারই থাকতে পারে, যাতে সবাই তাকে সিরিয়াস নেয় আর সম্মান দেয়। যিনি তার ইচ্ছাটা সঙ্গে সঙ্গে পূরণ করে দিল আর সে 20 বছর আগেই সে ম্যানেজার হয়ে গেল। এদিকে বর্তমানে আমরা দেখি কায়েমের সাথে তার পুরনো কলেজের একটা বন্ধু দেখা করতে এসছে। সে বলল তার ওয়াইফ আর ছেলেকে নিয়ে সে এই গ্রামেই থাকতে এসছে। ঠিক সেই একই সময় অতীতে যিনি কায়েমের ছোটবেলার রূপের সাথে দেখা করে, কিন্তু ছোট কায়েম তো সোজাসুজি তার মাথায় একটা পাথর ছুঁড়ে মারে। বর্তমানে কায়েমের তার স্মৃতিতে হঠাৎ করে এই জিনিসগুলো অনুভূতি করলো। তার কলেজের ফ্রেন্ডটাকে দেখে বললো যে তুমি একদমই বদলাওনি, আগেও যেমন ছিলে এখনো তেমন অদ্ভুত রয়েছো। সেদিন রাতের বেলা কায়েম জিনিকে খুঁজছিল, কারণ সে বলেছিল বৃষ্টি হলে তাকে আবার কিস করবে, আর এখন বৃষ্টি হচ্ছিল। কিন্তু অনেক জায়গায় খুঁজেও সে জিনিকে কোনোভাবেই খুঁজে পেল না। যখন সে তাকে রাস্তার ভিতরে দেখলো, কায়েম চিৎকার করতে শুরু করলো, বলো আমাকে না বলে তুমি কোথায় উধাও হয়ে যাও। তাদের ঝগড়ার মধ্যেই তাদের তৃতীয় লক্ষ্য সেই কুকুরটা তাদের ভিতরে এসে ডাকাডাকি শুরু করে। কায়েম বলে যে সব কুকুররাই আমাকে দেখে ঘেউ ঘেউ করে, কারণ তারা ভয় পায় যে আমি তাদেরকে কিডন্যাপ করে নেবো। তারা মানুষের আবেগ বুঝতে পারে, তারা জানে যে আমার কোনোই আবেগ নেই। কায়েন বলে যে আমি তোকে কিডন্যাপ করবো না, চুপ কর। আর এটা বলেই সে ওখান থেকে হেঁটে চলে যায়। যিনি সাইদকে ডেকে কুকুরের কথাগুলো অনুবাদ করিয়ে দিতে বলে। যিনি বলে একটা শর্তে সেটা 3টে ইচ্ছে পূরণ করতে পারে, যদি সে গ্রামের সব কুকুরকে বলে দেয় যে তারা যেন কায়েমকে দেখে আর কোনোদিন ঘেউ ঘেউ না করে, না হলে আমি ওদের সবাইকে কুকুর থেকে বিড়াল বানিয়ে দেবো। কুকুরটার প্রথম ইচ্ছা ছিল যে সে একজন হ্যান্ডসাম ধনী 40 বছরের পুরুষ হতে চায়। পরের দিন কায়েন আবার কাঠ নিয়ে কাজ করছিল, তবে এবার ভাগ্য ভালো কফিনের বদলে সে একটা টেবিল বানাচ্ছিল। তার ঠাকুমা তাকে ফোন করে ডায়েরির লেখাগুলোর ব্যাপারে তার কাছে জিজ্ঞাসা করছিল। ফোন রাখার পরে কায়েন রেগে সোজা জিনির কাছে গিয়ে বলে যে সেই পালক দিয়ে লেখা নোটটা আমার দাদির হাতে পড়ে গেছে, ওটা কোথাও একটা লুকিয়ে রাখতে হবে। কায়েন বলল যে প্রদীপের ভিতরটা একদম পারফেক্ট জায়গা হবে লুকিয়ে রাখার জন্য, সেখানে আমার দাদি ঢুকতে পারবে না। যিনি কায়েনকে তার প্রদীপের ভিতরে নিয়ে যায়। যিনি বলে দেখো আমি প্রায় 1000 বছর তোমার জন্য এখানে বন্দী ছিলাম। এরপর কায়েন সিদ্ধান্ত নিল যে এই জায়গাটাকে সাজিয়ে দেবে। সে তার বানানো টেবিল আর অন্যান্য আসবাবপত্র নিয়ে জায়গাটাকে একদম সাজিয়ে তুললো। তখনই একটা ভ্যাকিউম ক্লিনার হঠাৎ একা একা চলে একটা পোর্টালের ভিতরে ঢুকে যায়। যিনি বলে যে ওখানে ঢুকে গেলে কোনোদিনও বেরোতে পারবা না। তখন কায়েম তাকে বললো যে দেবদূতটা তার সঙ্গে দেখা করতে এসেছিল। কায়েম তাকে সতর্ক করে বললো যে ওই দেবদূতের কাছে তোমার কোনোভাবেই হারলে চলবে না, আমার ওকে বিশ্বাস হয় না। তুমি যদি আমাকে মারতেই চাও তাহলে এক্ষুনি মেরে দাও, কারণ আমি আমার দাদির মৃত্যুর পরে তো এমনি নিজেকে শেষ করে দিতাম, তাই তুমি আমার জন্য যেন কোনোভাবেই ওর কাছে হারবা না। এরপর তারা প্রদীপের ভিতরে সময় কাটানোর সময় হাসতে হাসতে একে অপরের পিছু করছিল। ল্যাম্পের বাইরে থেকে তার ঠাকুমা অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে ল্যাম্পটাকে নাড়া দেয়, যার ফলে ভিতরে থাকা জিনি আর কায়েন একে অপরের উপরে পড়ে যায়। তাদের ভিতরে প্রায় একটা কিস হতেই যাচ্ছিল, কিন্তু তখনই প্রতিবেশী ঠাকুমার আওয়াজ শুনে তারা বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে দেখে যে কায়েমের ঠাকুমা কান্না করছে। সে তার প্রতিবেশী ঠাকুমার কাছে জিজ্ঞাসা করলো যে আমার ঠাকুমা কাঁদছে কেন। সেই প্রতিবেশী ঠাকুমাটা জানালো যে যে আঙ্কেলটা তাকে কাঠের কাজ শিখিয়েছিল সে আজকে রাতে মারা গেছে। কায়েন বলল ঠিক আছে, কিন্তু এটাতে এত কান্নার কি আছে। আঙ্কেলের শেষকৃত্যের পরে কায়েম শুনলো যে তার ঠাকুমা তাকে নিয়ে খুব চিন্তা করছে। তিনি চিন্তা করছিল যে তিনি মারা গেলে কায়েনের একলা কি হবে। পরে কায়েন বাইরে জিনিস সাথে দেখা করে আর তাকে বলে যে আমার ঠাকুমা বয়স নিয়ে খুব চিন্তা করছে, তিনি ভাবছেন যে তিনি মরে গেলে আমার কি হবে। আমি চাই আমার ঠাকুমাকে তুমি আমার মতোই যুবতী বানিয়ে দাও, আর এটাই হবে আমার দ্বিতীয় ইচ্ছা। যিনি তাকে বলল ভালো করে চিন্তা ভাবনা করে বলো, তোমার দ্বিতীয় ইচ্ছাটা চাওয়ার জন্য তাড়াহুড়ো করো না। কায়েন বলল না, হঠাৎ মৃত্যুতে আমি তাকে হারাতে পারবো না, তবে হ্যাঁ আমার এই ইচ্ছাটা তুমি ঠিক 72 ঘন্টা পরে পূরণ করবে। এরপরে সে তার ঠাকুমাকে গিয়ে বললো যে তোমার বন্ধুদের কাছে গিয়ে বলে দাও যে তুমি হাওয়ায় ঘুরতে যাচ্ছ, যাও মজা করো। অন্যদিকে জিনির প্রথম লক্ষ্য তার মেয়েকে ফোন করছিল, যে ফোন ধরছিল না। তিনি শহরে নিজের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখলো যে পুরো ঘরটা এলোমেলো হয়ে পড়ে আছে, আর সে বাড়িতেও নেই। তার মেয়ে তাকে অবশেষে ফোন করলো আর বললো যে সে কলেজ ছেড়ে দিয়েছে আর সে এখন কলেজে যাবে না। তার মা কান্নায় ভেঙে পড়লো, বুঝতে পারলো যে যখন তিনি একজন সাধারণ কর্মচারী ছিল তখন তার মেয়ের সাথে তার কত ভালো সম্পর্ক ছিল, এখন তার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। তখন জিনি তাকে বললো যে তোমার কাছে এখন একটা সুযোগ আছে, সবকিছু আগের মতো ফিরিয়ে আনার জন্য তুমি তোমার তৃতীয় ইচ্ছাটা ব্যবহার করতে পারো। কিন্তু তিনি জোর ধরে বললেন যে না, আমি এটা চাই না, আমি আমার তৃতীয় ইচ্ছাটা সবকিছু হারানোর জন্য ব্যবহার করবো না। এরপরে কায়েন জিনিকে ডেকে তার দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করে দিতে বলল। জিনিও তার কথা মতো 72 ঘন্টা পর তার দাদিকে একদম তার বয়স্ক একটা মেয়ে বানিয়ে দিয়েছে। কায়েম হতবাক হয়ে গেল, ঠাকুমা তুমি অল্প বয়সে এত সুন্দর ছিলে। তার ঠাকুমা আয়নার দিকে তাকিয়ে যেটা দেখলো সেটা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। নিজেকে আয়নায় দেখে একবার দুবার না 10 বারেরও বেশি অজ্ঞান হয়ে গেল। কায়েম সেখানেই ধৈর্য ধরে তার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে আমরা দেখি দেবদূতের গোলাম, যার নাম ইরেন, সে গ্রামের সব খবর নিয়ে তার মালিকের কাছে জানাতে গেল। সে বলল কায়েম তার দ্বিতীয় ইচ্ছাটা চেয়ে নিয়েছে, আর এটাও তার নিজের স্বার্থের কোনো ইচ্ছা ছিল না। এই খবরটা শোনার পরে দেবদূত জিনির সঙ্গে দেখা করতে তার প্রদীপের ভিতরে যায়। যথারীতি দুজন একে অপরের সাথে ঠাট্টা তামাশা আর তর্কাতর্কি শুরু করলো। সবসময়ের মতনই প্রমাণ করার চেষ্টা করতে লাগলো যে কে শেষ পর্যন্ত সঠিক। তবে অন্যদিকে আমরা দেখি কায়েম তখন ব্যস্ত ছিল তার যৌবন ফিরে পাওয়া ঠাকুমাকে নিয়ে।
সে এখন তার যৌবন ফিরে পেয়ে যেন পাগল হয়ে গেছে। বৃদ্ধ ঠাকুমা এখন পুরো গ্রাম ঘুরে বেড়াচ্ছে আর পাগলের মতো কেনাকাটি করছে, যাই তার সামনে পড়ছে সেটাই সে কিনে নিচ্ছে। বেচারা কায়ুম তখন হতবাক হয়ে নিজে নিজেই ভাবছিল, কি আর করা যাবে, এই বিপদকে তো আমিই ডেকে এনেছি। সে তার ঠাকুমাকে বসিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করলো, তার নতুন যৌবনের সাথে কিভাবে আচরণ করতে হবে সেই সব সম্পর্কে তাকে বললো, আর তার জন্য কিছু নিয়ম ঠিক করে দিল। সেই রাতে আমরা দেখি গ্রামের একজন বাসিন্দাকে, যাদেরকে যিনি তার লক্ষ্য হিসেবে ঠিক করেছিল। সে গাড়ি চালানোর সময় দুর্ঘটনাক্রমে একটা হরিণকে ধাক্কা মেরে দিয়েছিল। সে যখন হরিণটাকে মেরে ফেলার জন্য নিজেকে দোষারোপ করছিল, ঠিক তখনই যিনি তার সামনে এসে হাজির হয় আর বলে যে আমি তোমার 3টে ইচ্ছা পূরণ করে দিতে পারি। লোকটা যিনির কথা বিশ্বাস করলো না আর তাকে গুরুত্ব না দিয়ে বললো যে ও আমি বুঝতে পেরেছি, হরিণটার আঘাত করার জন্য তোমার খুব খারাপ লাগছে না, তাহলে এক কাজ করো, তুমি হরিণটাকে জ্যান্ত করে দেখাও দেখি। যিনি সঙ্গে সঙ্গে হরিণটাকে সুস্থ করে নিল আর বললো এই নাও, এবার ঠিক আছে, এই তোমার প্রথম ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে, তোমার আর 2টো ইচ্ছা বাকি আছে, আর তুমি সেগুলো কেবলমাত্র তখনই ব্যবহার করতে পারবা যখন তোমার সত্যি সত্যি সেগুলোর প্রয়োজন হবে, আর ঠিক তখনই তোমার সামনে তোমার প্রদীপটা চলে আসবে। লোকটা রাগে প্রায় ফেটে পড়লো, কারণ সে তার প্রথম ইচ্ছাটা নষ্ট করে ফেলেছে একটা বেকার কারণে। পরের দিন সকালে সাইদ জিনিকে কায়ুমের সেই কলেজের বন্ধুদের ব্যাপারে জানালো যে কায়ুম তার সাথে কথা বলতে এসেছিল। অন্য একটা ছেলের সাথে কথা বলছিল জেনে কায়ুম তার ভূতকালে গিয়ে তাকে একটা শিক্ষা দিয়ে আসে। অন্যদিকে আমরা দেখি ব্যাংকের ম্যানেজার সেই মেয়েটাকে ডেকেছে যে জিনের সেই 5টা লোকের ভিতরে ছিল। ম্যানেজার জিজ্ঞাসা করছিল তুমি কি কায়ুমকে চেনো? সে উত্তর দিল খুব ঘনিষ্ঠ নয় কিন্তু চিনি। তিনি বললেন এটা তো স্বাভাবিক, তোমার মতো একটা মেয়ে ওর ঘনিষ্ঠ বন্ধু হবে কি করে, সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাহকদের মধ্যে একজন। এই কথা শুনে মেয়েটা রাগে আর ইচ্ছায় তো একদম জ্বলেই উঠলো। বাড়ি এসে যখন মেয়েটা থালাবাটি পরিষ্কার করছিল তখন সে ওই প্রদীপটা পায়। সেই মুহূর্তে যিনি তার সামনে এসে হাজির হয়ে বলে আমি তোমার 3টে ইচ্ছা পূরণ করে দিতে পারি। সেই চালাক মেয়েটা ঠোঁট বেঁকিয়ে হেসে বলল আমি চাই কায়ুমের ব্যাংকের সমস্ত টাকা যেন আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। যিনি জিজ্ঞাসা করলো তুমি কি তার মতোই ধনী হতে চাও? মেয়েটা ঠান্ডা গলায় উত্তর দিল না, আমি চাই তার অ্যাকাউন্টের 1 পয়সাও রাখবা না, সব টাকা যেন আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। যিনি বলল সত্যিই, এখানকার সবাইকে যেন কেমন মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে। যিনি তার ইচ্ছাটা পূরণ করে দিল আর এই কথাটা কায়েনকে জানাতে গেল। কায়েন তখন প্রদীপের ভিতরে ছিল, সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ঠিক আছে, এই রাউন্ডে তুমি জিতে গিয়েছো। তারপর সে প্রদীপের ভিতরে একটা বালির ঘড়ি দেখতে পাই। সে যিনিকে জিজ্ঞাসা করে এটা চলছে না কেন, কিন্তু কায়ন যখন ওটাকে স্পর্শ করলো তখন সে যেন নিজের পুরনো স্মৃতির একটা ঝলক দেখতে পাই। কায়ন এটা দেখে অবাক হয়ে গেল, কারণ এই দৃশ্যটা সে প্রায় তার স্বপ্নের ভিতরে দেখতে পেত। তখনই সে বুঝতে পারলো যে এতদিন ধরে যে সে স্বপ্নটা দেখছিল তা খুব স্বাভাবিক ছিল না। পরের দিন তার ওয়ার্কশপে তার নতুন প্রতিবেশী তার ছেলেকে নিয়ে গাড়ি ঠিক করতে এসেছিল। লোকটা কিছুক্ষণের জন্য সেখানে ছেলেটাকে রেখে একটু বাইরে যায়। ছেলেটাকে দেখতে একটু রহস্যময় মনে হচ্ছিল, আর কেন জানি না সে একটু খুঁড়িয়ে হাঁটে আর অতিরিক্ত কথা বলে। ছেলেটা তাকে পুরনো কোরিয়ার ইতিহাস শোনাতে লাগলো, কিন্তু কায়েম তাকে থামিয়ে দিয়ে বললো যে আমার মাথা খারাপ করো না, এমনিতেই আমি রেগে আছি আর আমি বাচ্চাদেরকে একদমই পছন্দ করি না। তখনই কায়েম সাইদকে ডেকে বললো দোকানের খেয়াল রাখো, এটা বলে সে ওখান থেকে চলে যায়। ছেলেটা পিছন থেকে সাইদের আসল রূপটা দেখতে পাই। সাইদের ছায়ায় একটা বিশাল চিতাবাঘ দেখা যাচ্ছিল, সেটা একমাত্র জিনিই দেখতে পাই। এই ছেলেটা দেখতে পাচ্ছে মানে সত্যিই খুব রহস্যজনক। কায়েম দেখলো তার ঠাকুমা তার বন্ধু মিনজির সাথে একটা ক্যাফেতে খুব আনন্দে গল্প করছে। কায়েম এটা দেখে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তার ঠাকুমা যেন বড্ড বেশি মজা নিচ্ছে। সেই রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে বাড়ির ঘড়িটার ভেতরে যেটা দেখেছিল তাই নিয়ে ভাবছিল আর নিজে নিজেই চিন্তা করছিল। কায়েম মনে মনে ভাবছিল জানি না আমি আগের জন্মে কি ইচ্ছা চেয়েছিলাম যার জন্য আমাকে মরতে হয়েছিল আর জিনিকে প্রায় 1000 বছর ধরে বন্দী হয়ে থাকতে হয়েছিল। ঠিক তখনই সে বাইরে বেরিয়ে দেবদূতকে দেখতে পায় যে তার সঙ্গে দেখা করতে এসেছিল। কায়েম বাইরে গেল আর জিজ্ঞাসা করলো কি ব্যাপার, এখানে কি চাই? দেবদূত উত্তর দিল শুনলাম তুমি তোমার দ্বিতীয় ইচ্ছাটা চেয়ে নিয়েছো। কায়েম বলল তাতে তোমার কি, এর জন্য কি তুমি আমাকে জেলে নিয়ে যাবা? সে একটু রহস্যময় ভাবে বললো যে তুমি কি কোনোদিন ভেবে দেখেছো যিনি তোমাকে কেন ধ্বংস করতে চাই? কায়েম বলল হ্যাঁ জানি, কারণ আমি ওকে আমার একটা ইচ্ছার জন্য 983 বছর ধরে একটা প্রদীপের ভিতরে আটকে রেখেছিলাম। লোকটা আরো একটু এগিয়ে আসে আর বলে যে তাহলে তুমি আসল কারণটা জানো না। এই কথাটা শুনে কায়েম জমে যায়, তার জানার দরকার ছিল যে আসলে কি হয়েছিল। দেবদূত বলল যদি তুমি একেবারে শুরু থেকে সত্যিটা জানতে চাও তাহলে আমার সাথে এসো, তুমি সেটা সরাসরি দেখতে পাবে। কায়েম জিজ্ঞাসা করলো আর কেন আমি তোমার কথা বিশ্বাস করব? কারণ যিনি তোমাকে তার প্রতিশোধের জন্য নিয়ম অনুসারে 3টে ইচ্ছা পূরণ করে তোমাকে মেরে ফেলতে চাই। তুমি যেন যে কোনোভাবেই ওর ফাঁদে পা দিও না, আর আমি তোমাকে এতে সাহায্য করতে পারি। আর তাছাড়া যিনি হলো আমার শত্রু, আর শত্রুর শত্রু মানে তুমি আমার বন্ধু। কায়েম মানা করে দিয়ে বলল ও সত্যি ওর ফাঁদে পা দেবো না? তাহলে তো তোমার দেরি হয়ে গেছে, আমি তো এর মধ্যেই ওর জন্য আসক্ত হয়ে গেছি। এরপরে সে একটা ছোট ফাওড়া তুলে নিয়ে তার দিকে এগিয়ে আসে আর বলে এবার আমার চোখের সামনের থেকে উধাও হয়ে যাও, না হলে তোমার জন্য খুব খারাপ হবে। তারপর কায়েম সেই ছোট্ট কুলারিটা দিয়ে তার মাথায় জোরে আঘাত করে। তার আঘাতটা দেবদূতের গোলাম ইরানের গায়ে গিয়ে লাগে, কারণ তার গোলামকেও সে নিজেই বানিয়েছিল। তাই যদি মালিকের কিছু হয় সেটা গোলাম সঙ্গে সঙ্গে বুঝতে পাবে। সে এখন সাইদের সাথে একটা ক্যাফেতে বসেছিল। আসলে বন্ধুরা জিনির গোলাম সাইদ আর দেবদূতের গোলাম ইরেন একসময়কার কাপেল ছিল। সাইদ তখন ব্যাপারটা বুঝতে পেরে কিছু একটা বাহানা করে সেখান থেকে চলে যায়। পরের দিন সাইদ কায়েনের ওয়ার্কশপে এসে দেখে পুলিশ এসে সেখানে তদন্ত করছে। সাইদ বলল দেবদূত কি তোমার নামে অভিযোগ করে দিয়েছে যে তুমি ওকে কালকে মেরেছিলে? ও সর্বনাশ, তাহলে কি ওরা স্বর্গের সেনে বাহিনী, ওখানেও কি পুলিশ প্রশাসন আছে? কায়েম ব্যঙ্গ করে বলল তাতে তোমার কি, তুমি কি এখানে নিজের পরিচয় দিতে এসছো? আসলে কর্মকর্তারা এখানে একটা নিখোঁজ মেয়ের মামলার প্রমাণ খুঁজতে এসেছিল। কায়েম বলল যে সে কিছুই জানে না এই মেয়েটার ব্যাপারে, কিন্তু সে ওই মেয়েটার ছবি তুলে নেয়। তাদেরকে বলে যে আমি যদি কিছু জানতে পারি তাহলে আপনাদেরকে নিশ্চয়ই জানাবো।
তারা চলে যাওয়ার পরে সে একটা ড্রয়ার খোলে আর ভেতর থেকে একটা কাগজ বের করলো। সেখানে গাড়ির ব্যাকলাইট ভাঙা অংশে একটা সোনালী কালারের চুল লেগেছিল। চুলটা দেখে মনে হচ্ছিল নিখোঁজ সেই মেয়েটার চুলের রঙের মতোই লাগছে। এর আগে কায়ুম রেস্টুরেন্টের মালিকের ছেলের গাড়িতে এই চুলটা খুঁজে পেয়েছিল যখন সে গাড়িটা মেরামত করতে দিয়েছিল। অন্যদিকে তার এখনকার ঠাকুমা ঝকমকে পোশাক পরে সেজেগুজে মিঞ্জির সঙ্গে দেখা করতে এসছে। গ্রামের অন্য একটা ঠাকুমা তাকে দেখে সন্দেহ করলো। মহিলাদের মধ্যে কথাটা ছড়িয়ে পড়লো যে কিছু একটা অদ্ভুত চলছে। তারা বিশ্বাস করলো এই গ্রামে হঠাৎ করে যে রহস্যময় মেয়েটা এসছে তার সাথে কায়ুমের ঠাকুমার নিখোঁজ হওয়ার কোনো না কোনো সম্পর্ক আছে। তারা সবাই একসাথে জড়ো হয়ে কায়ুমের বাড়িতে গেল। তারা কায়ুমের উপরে অভিযোগ করলো যে সে তার ঠাকুমাকে ক্ষতি করেছে আর মিথ্যে বলেছে যে তিনি ঘুরতে গিয়েছে। ঠিক তখনই তাদের গ্রামের মোড়লের ফোনটা বেজে ওঠে, যিনি একসময় এক্স আর্মি অফিসার ছিল। কলটা ছিল কায়ুমের ঠাকুমার। তিনি হাসি মুখে বললেন, আমি ঘুরতে বেরিয়েছি, দেখো বুড়িরা, কয়েক মাসের মধ্যেই ফিরবো, ততদিন পর্যন্ত আমার কায়ুমকে তোমরা সবাই দেখে রাখবা। অবশ্যই সেটা আসল ঠাকুমা ছিল না। কায়ুমকে বাঁচানোর জন্য যিনি ঠাকুমার রূপ ধরে এই কথাগুলো বলছিল। তবুও গ্রামবাসীরা তার নামে যা গুজব ছড়িয়েছিল তার জন্য কায়ুম খুব রেগেছিল। এরপরে কায়ুমের ঠাকুমা ইমোশনাল হয়ে বলল, আমাকে নিয়ে তোমার আর অসুবিধা হবে না, আমি আর এমনভাবে বাইরে বেরোবো না। তিনি চলে যাওয়ার পরে কায়ুম জিনির সঙ্গে দেখা করলেন। কায়ুম খুব খারাপভাবে জিনির সাথে কথা বলছিল, এসব আমারই দোষ, তোমার মতো একটা শয়তান জিনের কাছ থেকে আর কি আশা করা যায়। শয়তান কথাটা যেন জিনকে খুব গভীরভাবে আঘাত করে। এখানে আমি জিনের কথা বলছি বন্ধুরা, আর শয়তান শব্দটা আমি শুধু জিনের জন্য ব্যবহার করছি। এখানে শয়তান বলতে আমি কোনো ধর্মের নির্দিষ্ট শয়তানের নাম নিচ্ছি না, আর গল্পটাই আমি কোনো ধর্ম নিয়ে কাউকে কিছু বলছি না। দয়া করে আপনারা এটাকে গল্প বলেই নেবেন, কারণ এর প্রথম পার্টে আমি অনেক নেগেটিভ কমেন্ট পেয়েছি। জিন কিছু বলল না, কিন্তু তার কষ্টটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখি সেই কখনো সন্তুষ্ট না হওয়া ব্যাংকের কর্মচারী মেয়েটা জিনকে আবার ডেকেছে। সে কায়ুমের টাকা ট্রান্সফারের সীমা আরো বাড়িয়ে দিতে বলল, কারণ সে তাড়াতাড়ি কায়ুমের অ্যাকাউন্টটা খালি করে দিতে চাই। যদি লোক তাকে অন্ধ না করতো তাহলে হয়তো সে বুঝতে পারতো যে সে নিজেই দুনিয়ার সব থেকে বেশি ধনী মহিলা হতে পারতো, কিন্তু না, সে শুধু কায়ুমকেই নিজের লক্ষ্য হিসেবে দেখছে। যাই হোক, এটা ছিল তার দ্বিতীয় ইচ্ছা। পরে কায়ুম ব্যাংকে এসে তার অ্যাকাউন্টের সব টাকা ট্রান্সফারের লিমিট বাড়িয়ে নেয়। পরের দিন যিনি যে ছোট ছেলেটার কাছে সবসময় হাঁটতো তার সাথে বসে রাস্তায় ভিডিও গেম খেলছিল, কিন্তু তার হাতে কালচিরার দাগ দেখে সে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে হয়েছে? ছেলেটা বলল, ও কিছুই না, স্বাভাবিক ব্যাপার, এটা পরিবারের সমস্যা। ছেলেটা মনে মনে বলছিল, আমার ইচ্ছা হয় যদি আমি একটু বড় হতাম তাহলে আমি আমার বাবাকে মেরে আমার মাকে তার হাত থেকে বাঁচাতে পারতাম। যিনি হেসে উঠে বলল, তুমি একদম ঠিক প্রাণীর কাছে এসছো, আমি হলাম এই শহরের সব থেকে ভালো ইচ্ছা পূরণ করা ব্যক্তি। এতদিন ধরে একসাথে গেম খেলতে খেলতে এদের দুজনের ভিতরে একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল। সে ছেলেটার মারধরকারী সৎ বাবাকে খুঁজে বের করে, আর জিন তাকে টেনে নিয়ে মরুভূমির ভিতরে চলে যায় আর বলে, তুমি ভুল করেছো আমার সাথে পাঙ্গা নিয়ে, ওই ছোট ছেলেটা ও আমার ভালো বন্ধু। লোকটা তখন চিৎকার করা শুরু করলো, বাঁচাও, কেউ সাহায্য করো, এখানে একজন মানুষ মারা যাচ্ছে। যিনি লোকটাকে বলল, আমি আশেপাশে কোনো মানুষ দেখতে পাচ্ছি না, আর কোন ধরনের পুরুষ মানুষ একটা 12 বছরের বাচ্চাকে এভাবে মারধর করে? যিনি ওকে ভালো মতো ধমকি দেয় আর আধমরা অবস্থায় ওখানেই ফেলে দিয়ে আসে। এরপর আমরা আবার ব্যাংকের দৃশ্য দেখতে পাই, যেখানে ব্যাংক ম্যানেজার সেই ব্যাংকের কর্মীকে তার কেবিনে ডেকে পাঠিয়েছে। তিনি অভিযোগ করলো, তুমি কায়ুমের অ্যাকাউন্টে টাকা সব ট্রান্সফার করে নিচ্ছ কেন নিজের অ্যাকাউন্টে? কিভাবে তার অ্যাকাউন্ট থেকে সব টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে? সে ঘাবড়ে গিয়ে বলল যে, আমি জানি না, আমি কসম খাচ্ছি আমি নির্দোষ। ম্যানেজার তার কথা বিশ্বাস করছিল না। মেয়েটা কায়ুমের মতোই একটা ডিজাইনার ব্যাগ হাতে নিয়ে এসেছিল, কিন্তু সেটা শুধু একটা সস্তা নকল ছাড়া কিছুই মনে হচ্ছিল না, বরং তাকে দেখে খুব হাসির পাত্র মনে হচ্ছিল। তোমার শাস্তি চুরি করার জন্য না, বরং বোকা সাজার জন্য হওয়া উচিত। অন্যদিকে আমরা দেখি কায়ুম দেবদূতের সাথে দেখা করতে এসছে। কায়ুম বলল, এখন আমি তোমাকে বিশ্বাস করি, আমি অতীতে ফিরে যেতে চাই আর দেখতে চাই আসলে কি ঘটেছিল, ঠিক যেমনটা তুমি কথা দিয়েছিলে। তিনি রাজি হলেন, আর হঠাৎ করে তারা 1000 বছর পিছিয়ে সেই সময়ে পৌঁছিয়ে গেলেন। সেই সময় একটা কাফেলা মরুভূমি দিয়ে যাচ্ছিল, তাদের মধ্যে 2টো বাচ্চাও ছিল। কোথা থেকে সেই সময় একদল হিংস্র কুকুর তাদের উপরে আক্রমণ করে। কাফেলার লোকরা তাদের সাথে থাকা খোড়া ছেলেটাকে সেই কুকুরের টোপ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর তারা গুরুতর বিপদে পড়ে কায়ুমকেও সেখানে ফেলে রেখে চলে যায়। কায়ুম অসহায়ভাবে চিৎকার করতে আর কাঁদতে লাগলো, যতক্ষণ না যিনি তার সামনে আবির্ভূত হলো। যিনি বলল, আমি তোমার 3টে ইচ্ছা পূরণ করে দিতে পারি, তোমার প্রথম ইচ্ছাটা কি হবে আমাকে জানাতে পারো? ছোট মেয়েটা অসহায়ভাবে তার প্রথম ইচ্ছাটা তার কাছ থেকে চেয়ে নিল, বলল, ওই ছেলেটাকে বাঁচাও আর ওকে লম্বা জীবন দাও। তার দ্বিতীয় ইচ্ছা ছিল ওই বাচ্চাদের টোপ হিসেবে যেন আর কোনোদিনও ব্যবহার না করা হয়, তার জন্য এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হোক। যিনি তার ইচ্ছা পূরণ করতে চলে যায়। ঠিক সেই মুহূর্তে দেবদূত সেখানে এসে বলে, আমি তোমার উদ্দেশ্যটা বুঝতে পারছি, উদ্দেশ্য খারাপ না, কিন্তু তোমার ইচ্ছার জন্য কি তুমি জানো কত মানুষের জীবন হারাতে হয়েছে? মেয়েটা ভেঙে পড়লো, কাঁদতে লাগলো আর বলল, আমি তো চাইনি এমনটাই কিছুই হোক। যিনি মেয়েটার প্রথম আর দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করে ফিরে আসলো। ছোট কায়ুম জিনের হাত ধরে বলল, আমরা দুজনেই ভুল করেছি আর এর জন্য আমাদের দুজনকেই শাস্তি পাওয়া উচিত। আর এটাই ছিল বন্ধুরা তার শেষ ইচ্ছা। মেয়েটা তার চোখের সামনেই মরে গেল, আর যিনি শুধু তার দিকে তাকিয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। যিনি কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে মানুষের মনে এতটাও দয়া থাকতে পারে। বর্তমানের কায়ুম দেবদূতের সঙ্গে দাঁড়িয়ে সেখানে সবকিছু দেখছিল। কায়ুম বুঝতে পারছিল যিনির মুখে কোনো রকম রাগ নেই, বরং সে হতাশ হয়ে রয়েছে। মেয়েটার সততার জন্য উপরওয়ালার নিয়ম অনুযায়ী যিনি প্রদীপের ভিতরে বন্দী হয়ে গেল। বর্তমান সময়ে আমরা দেখি জিন্নির লক্ষ্যের সেই ইউটিউবারকে।
সে এক জায়গায় বসে মদ পান করছিল আর ভাবছিল, ইস, গ্রামে যদি একটা মজাদার ঘটনা ঘটতো তাহলে কি দারুণ হতো। ভিউজ আর লাইকের জন্য সে যে কোনো রকম ভিডিও করতে রাজি ছিল। সে মনে মনে ভাবছিল, ইস, যদি কোনো অপরাধ ঘটতো আর সেটা যদি আমি খুঁজে বের করতাম তাহলে সেটা ভাইরাল হয়ে যেত। ঠিক সেই মুহূর্তে জিনিটার সামনে ডিজিটাল রূপে প্রকাশ হয় আর তার 3টে ইচ্ছার কথা জানতে পারে। প্রথম ইচ্ছা হিসেবে তার ইচ্ছাটা সে পূরণ করে দেয়। ইউটিউবার হঠাৎ করে একটা অন্ধকার জঙ্গলে চলে আসে আর সেখানে একটা মাটি চাপা দেওয়া অন্ধকার ঘটনা খুঁজে পায়। সঙ্গে সঙ্গে সে সরাসরি লাইভ স্ট্রিমিং শুরু করে দেয়। যখন সে মাটি খুঁড়তে শুরু করলো, সে একটা গলে যাওয়া লাশ খুঁজে পায়। পরের দিন পুলিশ তদন্ত করার জন্য আসলো আর স্বাভাবিকভাবে গ্রামের সব আঙুল সাইকো হিসেবে কায়েমের দিকে উঠলো। কায়ুমের ঠাকুমা যখন সুপার মার্কেটে ছিল, তিনি দেখলো গ্রামের মোড়ল আর তার মা কায়ুমের ব্যাপারে কথা বলছে। তিনি একটা সেলফের পেছনে লুকিয়ে পড়লো আর তাদের খুন নিয়ে গবেষণা করতে শুনে ফেললো। তার মা বলল, নিশ্চয়ই এটা কায়েম করেছে, ওই তো আমাদের মধ্যে একমাত্র সাইকো মেয়ে। কিন্তু গ্রামের মোড়ল উত্তর দিল, আরে কি পাগলের মতো বকছো, একটা মানুষের শরীর গলতে 20 বছর লাগে, তখন কায়েম তো বাচ্চা ছিল, ও কিভাবে করবে। এটা শুনে তার ঠাকুমা খুব কষ্ট পায়। তিনি বাড়ি ফিরে কায়েমকে বলল, ওরা যাই বলুক না কেন, আমি তোমার উপরে বিশ্বাস করি। কিন্তু কায়েম ব্যাপারটাকে উড়িয়ে দিল, বলল, ঠিক আছে ঠাকুমা, চলো খেতে বসি, আমার খুব খিদে পেয়েছে, এসবের জন্য আমাদের ভাবার সময় নেই। এরপর কায়েম সবজি তোলার জন্য খেতে ছিল, তখন সেই ব্যাংকের কর্মীটা তার সঙ্গে এসে দেখা করে। মেয়েটা অহংকারের সাথে বলল, ব্যাংকে ফোন করে বলো তুমি আমাকে টাকাটা স্বেচ্ছায় দিয়েছো। কায়েম শান্তভাবে জবাব দিল, কিন্তু তুমি তো টাকাগুলো চুরি করেছো। ব্যাংক যদি আমাকে ফোন করে তাহলে তো আমি সত্যি কথা বলে দেবো যে তুমি একজন চোর। মেয়েটা মুচকি হেসে বলল, আমার কাছে জিনের এখনো একটা উইশ বাকি আছে, আমি সেটা ব্যবহার করে তোমাকে মেরে ফেলতে পারি। কায়েম উত্তর দিল, বেশ তো, আমার কাছেও এখনো একটা ইচ্ছা আছে, হয়তো তুমি সেটা জানো না। তুমি যা চাইবা আমি আমার ইচ্ছাটা ব্যবহার করে তার উল্টোটা চেয়ে নেবো। কায়েম হেসে বলল, এখন তুমি তোমার ক্ষতিকে উপভোগ করো। সেই রাতে কায়ুম আর জিনি একসাথে বসে তারা সময় কাটাচ্ছিল। তারা ঘন্টার পর ঘন্টা সেখানে বসে কথা বলছিল। জিনি এখানে নরমভাবে কায়ুনের সাথে কথা বলছিল আর আশা করছিল সে তার প্রেমে পড়বে। জিনি কবিতার সুরে বলল, যদি তোমার দরকার হয় তাহলে আমার ঘাটটা তোমার জন্য সবসময় প্রস্তুত আছে। কায়ুম মুচকি হেসে বলল, ও হ্যাঁ, আমার তো এটা অবশ্যই দরকার। কিন্তু তার ভিতরে শয়তানি দিকটা অন্য পরিকল্পনা করছিল। যেই সে একটু ঝুটে আসলো, অমনি কায়ুম তাকে ধাক্কা মেরে নিচেই ফেলে দিল। জিনি তো সেখান থেকে চিৎকার করে মাটিতে পড়ে গেল। ওই রাতে মিনজি কায়ুনের বাড়িতে এসেছিল, কারণ সে তার ফোন ধরছিল না। কিন্তু সেখানে তার ঠাকুমাকে যুবতী আর উজ্জ্বল চেহারায় হেঁটে বাইরে বেরোতে দেখে সে তো অবাক হয়ে গেল। মিনজি আসলে জানতো না যে জিনির জাদুতে যৌবন ফিরে পাওয়া এই ব্যক্তিটা আসলে কায়ুনের ঠাকুমা। মিনজি তাকে নর্মভাবে জিজ্ঞাসা করলো যে, ও তাহলে আপনি কায়ুনের বন্ধু? হ্যাঁ। ঠিক তখনই কায়ুন জিনকে নিয়ে সেখানে হাজির হয়। মিনজি ভুরু উঁচু করে বলল যে, আসলে কি হচ্ছে বলতো, লোকটা তোর বাড়িতে আসলো আর এই যুবতী মেয়েটা আসলে কি? কায়ুন একটু ঘাবড়ে গিয়ে বলল, আমি সব ব্যাখ্যা করব, কিন্তু এখন নয়, সঠিক সময় হলে। এরপর আমরা জিনির লক্ষ্যের ভিতরে সেই পাগল লোকটাকে দেখি। সে এবার জিনির কাছে তার দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করে দিতে বলল। তার দ্বিতীয় ইচ্ছা ছিল 20 বছর অতীতে ফিরে যাওয়া। যখন সে অতীতে গেল তখন জানা গেল যে পুলিশ যে মেয়েটাকে খুঁজছে সেই মেয়েটাকেও এই ছেলেটাই মেরেছিল। তার সন্দেহ ছিল যে কেউ 20 বছর আগে তাকে একটা অপরাধ করতে দেখে ফেলেছিল আর সেটার খোঁজ নিতেই সে এখানে এসছে। শেষ পর্যন্ত দেখা গেল যে সাক্ষীটা ছিল আসলে তার মা। সে বর্তমানে ফিরে এসে তার মাকে ঘুমন্ত অবস্থায় জড়িয়ে ধরে বলল যে, আচ্ছা মা, তুমি ছিলে তাহলে ওটা, আমি এত বছর ধরে দুশ্চিন্তায় ছিলাম, তুমি কেন আমাকে ব্যাপারটা বলুনি। পরের দিন কায়েম সেই পাগল লোকটার কাছে গেল। তার কাছে ছিল সেই প্রমাণটা, হলুদ চুল আর তার গাড়ির ভাঙা ব্যাকলাইটের অংশটা। কায়েম চালাকি করে বলল যে, শুনলাম তুমি নাকি তোমার শিকারের চুল রং করতে খুব পছন্দ করো, তুমি তো একজন হেয়ার ড্রেসার হতে পারতে। লোকটা হতবাক হয়ে গিয়ে বলল, তুমি প্রমাণটা আমাকে দিচ্ছ কেন, পুলিশকে না দিয়ে? কায়েম মুচকি হেসে বলল, আমি এসেছি কারণ এই বিষয়টা আমার আগ্রহ জানিয়েছে, কিন্তু তোমাকে তোমার ভুল ঠিক করতে হবে। হতে পারে আমরা হয়তো একসাথে কাজ করতে পারি। লোকটা হেসে বলল, আমি জানতাম তুমি আমার মতো সাইকো, চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে ফেলবো। কায়েম বাড়ি ফিরলো। যিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলো যে, তুমি ওই প্রমাণটা ওকে কেন ফেরত দিলে? সে উত্তর দিল, কারণ আমি যদি এই প্রমাণটা পুলিশকে দিতাম তবে সে তৃতীয় ইচ্ছা ব্যবহার করে সে আবার মুক্তি হয়ে যেত। আর কেউ জানেও না যে নিখোঁজ মেয়েটার দেহ এখন কোথায় আছে। এখন সে তার শেষ ইচ্ছাটা ব্যবহার করে আবার অতীতে ফিরে গিয়ে সবকিছু ঠিক করতে চাইবে। ঠিক তখনই তুমি আমার ডায়েরিটা নিয়ে আমার অতীতের রূপের কাছে দিবা। যিনি কায়েমের এই বুদ্ধিতে মুগ্ধ হয়ে গেল। সে বলল, তুমি অসাধারণ, আমার বদলে তোমার এই প্রদীপের ভিতরে থাকা উচিত, কারণ আমার থেকে বেশি তুমি মানুষকে ভ্রষ্ট করতে পারো। সেখানে যিনি কায়েমকে তার সাথে একটা ভ্রমণে যাওয়ার আমন্ত্রণ জানালো, আবার তার সাথে দুবাই যাওয়ার জন্য। সে বলল, আমাদের এই যে স্মৃতির ঝলকগুলো মনে পড়ে, এগুলো ল্যাম্পে লেখা অনুসারে 20 বছরের স্মৃতি, আর সেগুলো আমার মনে নেই। এই ব্যাপারে জানার জন্য সেখানে আমাদের এমন একজনের সাথে দেখা হতে পারে যে আমাদেরকে বোঝাতে পারবে যে এই 20 বছরের স্মৃতিতে কি হয়েছিল। সুতরাং তারা একসাথে গেল। তাদের সাথে মিনজি, ঠাকুমা আর সাঈদও ছিল। তারা সেখানে পৌঁছানোর পর যিনি কায়েমকে পুরনো দুবাইয়ে নিয়ে গেল আর সেখানে একটা ল্যাম্প ঘষতে বলল। সেটা থেকে একজন অসাধারণ সুন্দরী মহিলা জিন বেরিয়ে আসে। যিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ও তুমি কেমন আছো? কায়েম তো পুরো হতবাক যে এ কে। সামনে থাকা জিনিটা হেসে বলল, আরে আমি ওর এক্স গার্লফ্রেন্ড। কায়েম কৌতূহল নিয়ে তাকালো, বাহ, তো কতদিন হলো এই ঘটনাটা? যিনি একটু ঘাবড়ে গিয়ে হেসে বলল, আরে ওটা অনেক দিন হয়ে গেছে, অনেক অনেক বছর আগের কথা। মহিলা জিনিটা হাত গুটিয়ে দাঁড়ালো, যাই হোক, আমি তোমাকে উপহার দিয়েছিলাম যে চায়ের কাপ সেটটা, সেটা কোথায়? যিনি মাথা নিচু করে বলল, ও ওটা,
সেটা তো বহু যুগ আগের কথা, আমি সেটা সামলিয়ে রেখে দিয়েছি। কায়ন তাদের দুজনের দিকে তাকিয়ে একটু হিংসা অনুভব করছিল। তো তোমরা দুজন কত বছর ধরে আলাদা আছো? জিনি বলল, হয়তো কয়েক হাজার বছর হবে। কায়ন তাদের দুজনকে বললো, তাহলে তোমরা দুজন যুগ যুগান্তরের আশিক, একে অপরের সাথে প্রেম করো, আমি এখান থেকে আসি। এটা বলে সে ওখান থেকে হেঁটে চলে যায়। অন্যদিকে মিনজি আর ঠাকুমা দুবাইয়ের একটা দামি জায়গায় কেনাকাটি করছিল। এরপরে তারা এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে। রেস্টুরেন্টে বসে হঠাৎ করে ঠাকুমার অতীতের একটা ঝলক মনে পড়ে যায়। একবার কায়েম তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি কখনো তোমার মেয়েকে মিস করো? ঠাকুমা আলতোভাবে হেসে উত্তর দিয়েছিল, অবশ্যই, কেন করবো না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে তার ঠাকুমা তার মেয়েকে রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। ঠাকুমা তার দিকে তাকিয়েই রইল, তার চোখে যেন একটা জল চলে আসে। কায়েম বিরক্ত হয়ে ভাবছিল তার ঠাকুমা কেন এখনো এত নরম মনের মানুষ। সে তার ঘড়ির টিকটিক শব্দটা শুনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। ভ্রমণ থেকে ফেরার পর আমরা দেখি যে দোকানের ম্যানেজার হয়েছিল মহিলাটা, সে আবার জিনিকে ডেকেছে। মহিলাটা তার দ্রুত বুদ্ধি খাটিয়ে তার শেষ ইচ্ছাটা ব্যবহার করলো। সে চায় যেন জিনি তার আগের দুটো ইচ্ছা ভুলে যায়। সে ভেবেছিল এটা করে সে নতুন করে আবার 3টে ইচ্ছা চাইতে পারবে, কিন্তু দেখা গেল এটা জিনির একটা চাল ছিল, আর সে এতে ফেসে গেছে। তার শেষ ইচ্ছাটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। যিনি ফিরে এসে কায়েমকে এই ব্যাপারে জানালো। কায়েম সবসময় তার নোটবুকে তার 5টা লক্ষ্যের কথা লিখে রাখতো। যিনি জিজ্ঞাসা করলো, তুমি তোমার শেষ ইচ্ছাটা কবে চাইবে? কায়েম আলতোভাবে উত্তর দিল, যদি আমি শেষ ইচ্ছাটা চাই, তার মানে তোমার সাথে কাটানো আমার জীবনের সব মুহূর্তগুলো আমি ভুলে যাবো, তাই তো? আমি সেটা চাই না। এই প্রথমবার কায়েম কাউকে নিয়ে ভাবছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল তার চোখের নরম ভাব দেখে। এরপর আমরা দেখি দেবদূতের অ্যাসিস্ট্যান্ট আর সাইদ একসাথে বসে আছে, কিন্তু সাইদ বুঝতে পারলো যে দেবদূত তার কথা বলার শক্তিটা কেড়ে নিয়েছে। রেগে গিয়ে সে সোজা দেবদূতের কাছে গিয়ে তার পায়ে কামড় দেয়। যিনি হঠাৎ সেখানে হস্তক্ষেপ করে বলে যে, তুমি আমার গোলামকে কেন মারধর করছো? সাহস থাকলে আমার সাথে লড়ো। একটা জিন আর দেবদূতের লড়াইটা খুব মজাদার হবে। যিনি আর দেবদূত মুহূর্তের মধ্যে মহাকাশে উড়ে যায়। সেখানে তারা ভয়ঙ্কর লড়াই শুরু করে, যতক্ষণ না দেবদূত শেষ পর্যন্ত হাঁপাতে হাঁপাতে ছেড়ে দিল। ঠিক আছে, যথেষ্ট হয়েছে, এবার বাদ দাও। যিনি তখন তার স্মৃতি থেকে উধাও হয়ে যাওয়া 20 বছরের কথাটা জিজ্ঞাসা করলো, কিন্তু সে তাকে সত্যিটা বলতে রাজি হলো না। পরের দিন আমরা কায়েমের অভ্যাস অনুযায়ী একটা উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখি। তার সেই প্রতিবেশী লোকটা ঘাবড়ানোর চেহারা নিয়ে তার কাছে এলো। সে বলল, দয়া করে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি কিছু খারাপ মানুষের সঙ্গে জড়িয়ে পড়েছি। তারা আমাকে এটা করার জন্য অনেক জোর করেছে, আর আমি তাদের কাছে খুব ঋণী। হঠাৎ করে একটা ধাক্কা মেরে সে কায়েমকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। যখন সে পড়ে যাচ্ছিল তখন তার চোখের সামনে অনেক স্মৃতি ভেসে ওঠে। তার প্রিয় বন্ধু, তার ঠাকুমা আর জিনের সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়ে যায়। হঠাৎ করে জিন উদয় হয়, তাকে ধরে ফেলে আর বলে যে, তুমি এমন কি করে করতে পারো? কিন্তু কায়েম আস্তে করে উত্তর দিয়ে বলে যে, আমি তো ঝাঁপ দিইনি। যিনি তাকে রেগে গিয়ে বলল, তুমি তোমার ইচ্ছাটা ব্যবহার করে তো আমাকে ডাকতে পারতে। সে আবার নরমভাবে বলল, আমি যদি আমার শেষ ইচ্ছাটা চেয়ে নিতাম তাহলে আমি তোমাকে ভুলে যেতাম, আর আমি সেটা কোনোভাবেই চাই না। এটাই বন্ধুরা ভালোবাসার চিহ্ন। এদের উত্তেজনাপূর্ণ ভালোবাসার গল্পটা কেবল শুরু। বন্ধুরা সাবধান হয়ে যাও, এই ভালোবাসা এবার দুনিয়াকে আগুন লাগাতে চলেছে। অন্যদিকে যে কুকুরটা একবার মানুষ হওয়ার ইচ্ছা করেছিল, সে তার হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজে পেয়েছে। সে জিনের কাছে ফিরে এসে তাকে আবার কুকুর বানিয়ে দিতে বলল। সেটা ছিল তার শেষ ইচ্ছা। যিনি এর লয়্যালটি দেখে পুরো অবাক হয়ে যায়। সে ভাবলেও মানুষের চেয়ে কুকুরের ভিতরে বেশি সততা থাকে। এরপর কায়েম ব্যাংকে গিয়ে তার সব সঞ্চয় করা টাকাগুলো ক্যাশে তুলে নিয়ে আসে। কিন্তু সেই রকম কায়েম যখন ঘর থেকে বেরিয়ে হাঁটতে যাচ্ছিল, কিছু গুন্ডা তার পথ আটকিয়ে দেয়। তাকে আঘাত করে বলে যে তার সব টাকা তাকে ফেরত দিতে। হঠাৎ করে সেখানে জিন বুক চওড়া করে হীরের মতো হাজির হয় আর জিজ্ঞাসা করে যে, সাইদ কোথায়? আমি তো ওকে তোমার সাথে থাকতে বলেছিলাম আর তোমাকে রক্ষা করতে বলেছিলাম। সাইদ দৌড়িয়ে এসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে যে, আমি দুঃখিত, প্রকৃতির ডাকের কাছে আমরা কেউ শক্তিশালী নই। তারপর কায়েন একটু ড্রামাটিক ভাবে বলে ওঠে যে, তুমি শুধু এখানে দাঁড়িয়েই থাকবা? ওরা আমাকে চড় মেরেছে। জিনিও নাটকীয় ভাবে বলল যে, আমি এটা কোনোদিনও হতে দিতে পারি না। যিনি ছেলেগুলোকে ধরে বেশ জমিয়ে বেধড়ক মারলো। এরপরে যখন তারা একসাথে সময় কাটাচ্ছিল, যিনি তাকে বললো যে উপরওয়ালা আমাকে 3টে ইচ্ছা দিয়েছিল, আর শেষ ইচ্ছাটা সে চেয়েছিল সেই 20 বছরের মধ্যে যা স্মৃতি সে ভুলে গিয়েছে। কিন্তু যিনি খোঁজ নিয়েছে যে মেয়েটাকে সে মরুভূমিতে ইচ্ছা পূরণ করে দিয়েছিল, সে মেয়েটা 8 বছর বয়সে মরিনি। সে তারপরে আরো 20 বছর বেঁচে ছিল। এই কারণেই যিনি ভয় ছিল, কারণ সে মনে করতে পারছিল না যে সে তার শেষ ইচ্ছাটা পূরণ করতে পেরেছিল কিনা। এই ঘটনার পরে কায়নের মন হালকা করার জন্য যিনি আর কায়ন শান্তভাবে একটা জায়গায় হাঁটতে লাগলো। অনেকটা মনে হচ্ছিল এটা তাদের প্রথম দেখা। কায়ন তাকে ঠাট্টা করে বলল, কি অদ্ভুত না? তুমি যখন আমার সঙ্গে দেখা করেছিলে তখন আমাকে মারার জন্য যে কোনো কিছু করে দিতে পারতে, কিন্তু এখন দেখো তুমি আমার এতবার জীবন বাঁচিয়েছো যে বলারই কথা না। যিনি হেসে বলল, আমি চেষ্টা করা বন্ধ করে দিয়েছি, কারণ আমি যদি সত্যি সত্যিই মন থেকে চেষ্টা করতাম তোমাকে ভ্রষ্ট করার, তাহলে সেটা আমি করেই দিতাম। এই মুহূর্তে তারা বুঝতে পারলো যে তাদের সম্পর্কটা হয়তো অনেক পুরনো, যেটা তারা মনে করতে পারছে না। এরপরে আমরা দেখি মিনজি তার ক্লিনিকে রয়েছে। সে কায়েমের ঠাকুমার এক্সরের সাথে তার যুবতী বয়সের এক্সরেটা মিলিয়ে দেখছিল, আর এটা পুরোপুরি ম্যাচ হচ্ছে। অন্যদিকে সেই সাইকোলগটা তার তৃতীয় ইচ্ছাটা চাইলো, ঠিক যেমনটা কায়েম অনুভব করেছিল। সে সেই মুহূর্তে ফিরে যেতে চাইছিল যখন সে তার শিকারকে হত্যা করেছিল। সে সত্যি সত্যি সেদিনটাই ফিরে গেল। যখন মেয়েটা তাকে অনুরোধ করছিল লিফট দেওয়ার জন্য, তখন তাকে হিংস্রভাবে আঘাত করেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে যিনি ভবিষ্যতে নোটবুকটা এনে কায়েমের অতীতের রূপের হাতে তুলে দেয়। নোটবুকটা খুলতেই কায়েম ভিতর থেকে একটা আলাদা শক্তি অনুভব করলো। কায়েম সেই লোকটাকে খুঁজে বের করলো, সেই মেয়েটাকে বাঁচালো আর পুলিশকে ডেকে তাকে গ্রেফতার করিয়ে দিল।
যিনি যখন বর্তমানে ফিরে আসে সে কায়ুমকে বলে যে সে তার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ফিরে পাওয়ার জন্য সবকিছু করবে, কারণ সে গভীর থেকে জানতো যে কায়ুম সেই মেয়েটাই যাকে সে ভালোবাসতো। তার সেই 20 বছরের ভিতরে কি হয়েছিল সেটা সে ভালো করে জানে না, কিন্তু তাও সে কায়ুমকে ফিরে পেতে চায়। অন্যদিকে মিনজি যুবতী ঠাকুমার ছবিটা নিয়ে গ্রামবাসীদের কাছে গেল আর জিজ্ঞাসা করলো যে এটাকে কি আপনারা চেনেন। তারা নিশ্চিত করলো যে এটা কায়ুমের ঠাকুমার যুবতীর রূপ। মিনজি সমস্ত ঘটনাগুলোকে একসাথে জোড়া দিল আর বুঝতে পারলো যে এই যুবতী লোকটা আসলে কায়ুমের ঠাকুমা। বাড়িতে ঠাকুমা কায়ুমের জন্য প্রচুর খাবার প্যাক করছিল আর প্রতিটা খাবারের গায়ে নির্দেশ লিখে রাখছিল, কারণ দেবদূত তাকে বলেছিল যে তিনি আবার যুবক হয়েছে কিন্তু তার বয়স বাড়েনি, ঠিক সময় আসলে সে মরে যাবে। যখন তাদের উঠোনে থাকা গাছটাই ফুল ফুটবে সেদিন হবে তার শেষ দিন। কায়ন তার ওয়ার্কশপে ছিল, সেখানে জিন এসে বলল কালকে আমরা জাদুই চাদরে করে উড়ে ঘুরতে গেলে কেমন হয়। কায়ন হেসে বলল দুঃখিত, কালকে আমি আমার ঠাকুমার সাথে ঘুরতে যাব। আমি তাকে আমার চলে যাওয়ার আগে কিছু ভালো মুহূর্ত দিতে চাই। যিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল যে ঠিক আছে, তাহলে আমি আমার স্মৃতি নিজেই তৈরি করি। সে বেরিয়ে গেল সে ছোট ছেলেটার সাথে ভিডিও গেম খেলতে, যার সাথে সে প্রায় আড্ডা দিত। ছেলেটা আনন্দের সাথে বলল যে আমার ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে, আমার বাবা যেন কোথাও উদা হয়ে গেছে আর এখন আমি আমার মায়ের সাথে খুব খুশি আছি। এখন থেকে আমি আমার মায়ের সাথেই বেশি সময় কাটাবো। যিনি মুচকি হেসে বলল শুধু আমাদের গেম খেলাগুলো যেন কোনোদিন ভুলে যেও না। ছেলেটা নাটকীয়ভাবে বলল যে আমি গেম খেলা কমিয়ে দিয়েছি, ছেড়ে দিচ্ছি না, কালকে আবার দেখা হবে। অন্যদিকে কায়ুম আর তার ঠাকুমা একসাথে ছবি তুলছিল। ঠাকুমা বলল তুমি আমাকে তোমার স্মৃতিতে খুব ভালোভাবে মনে রেখো। কায়ুম নীরবভাবে হাসলো, ভাবলো যে ঠাকুমা তার মনের কথা বুঝতে পারে নাকি, কারণ এই মুহূর্তটা কায়ুমই তার ঠাকুমাকে দিতে চেয়েছিল। পরের দিন কায়ুম আবার দুবাই গেল আর জিনিও তার পিছু পিছু গিয়েছিল, কিন্তু এটা কায়ুম জানতো না। সেখানে সে গিয়েছিল শুধু সেই সুন্দর জিনিটার সঙ্গে দেখা করতে আর তার অতীতের ব্যাপারে জানতে, কিন্তু কিছু লোক তার পিছু নিচ্ছিল। কায়ুম যখন তাদেরকে দেখতে পেল সে দৌড় শুরু করলো। হঠাৎ করে মহিলার জিনটা এসে তাকে বাঁচিয়ে নেয়। সেখানে তাদের মধ্যে কিছু কথাই কায়ুম জানতে পারে যে জিনি তাকে খুব ভালোবাসতো আর কায়ুমের জন্য জিনি একটা পুরো শহরকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু এর থেকে বেশি কিছু সেই মহিলার জিনটা আর তাকে জানালো না। মহিলার জিনটা চলে যাওয়ার পরে কায়ুমের সাথে আবার জিনির দেখা হয়ে যায়। এরপরে জিনি কায়ুমকে নিয়ে মরুভূমির একটা ছোট্ট জায়গায় গেল, যেখানে আমাদের ড্রামার শুরুতে জিনির সাথে প্রথম দেখা হয়েছিল। জিনি তার জন্য ওখানে ঐতিহাসিক আরবি পোশাকেরও ব্যবস্থা করেছিল। কায়ুম যখন সেই পোশাকটা পরলো সে যে কি সুন্দর লাগছিল, জিনি তো পুরো ফিদা হয়ে গেল তার উপরে। কায়ুম তাকে ট্রেডিশনাল বেলে ড্যান্স শেখাচ্ছিল, যেটা নাকি জিনিদের জেনে রাখা দরকার। যখন জিনি তার পায়ের উপরে পা দিয়ে ফেলছিল কায়ুম তার ভুলটা ঠিক করে দিচ্ছিল। সব মিলিয়ে সিচুয়েশনটা একদম অসাধারণ হয়ে উঠেছিল। অন্যদিকে গ্রামে যে মহিলাটা কায়ুমের ঠাকুমার উপরে সন্দেহ করে সে রাতে চুরি করে তার ঘরে ঢুকে পড়ে। সে ফ্রিজ খুলে খাবারের স্বাদ নিয়ে বুঝতে পারে যে এই স্বাদটা কায়ুমের ঠাকুমার রান্নার। এটা দেখে মহিলাটা বুঝতে পারে যে এই যুবতী মহিলাটা আসলে কায়ুমের ঠাকুমা। বৃদ্ধ মহিলাটা সবকিছু জানার পর চিৎকার করে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। কায়ুমের ঠাকুমা ভেঙে পড়লো, কাঁদতে কাঁদতে বললো যে আমি তোমাকে সবকিছু বলবো, দয়া করে কাউকে কিছু বলো না। কিন্তু বৃদ্ধ মহিলাটা কিছু না শুনে সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়, চিৎকার করে বলে যে কায়ুমের ঠাকুমা একটা ডাইনি। গুজবটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এখানে আমরা ভালো করে ওই ছোট ছেলেটার ব্যাপারে জানতে পারি। ছেলেটার বাবাও একটা জিন, যে আমাদের জিনির ভাই। সে নিজের ছেলেকে মরুভূমিতে আমাদের জিন যে ছেলেটাকে বাঁচিয়েছিল তার শরীরের সঙ্গে তার শরীরটা বদলিয়ে দিয়েছিল। আর এর কারণ আমরা পরে জানতে পারবো। এই ছেলেটা একরকমের জাদুকর যে জিনকে গোলাম করতে চাই। সে এতদিন ধরে তাকে নজরে রাখছিল এই গ্রামে এসে। আরবে কায়ুমের পিছনে যাওয়া লোকগুলোকেও কায়ুমকে শেষ করার জন্য এই পাঠিয়েছিল, কারণ কায়ুম এখনকার জিনের প্রদীপের মালিক। আর কায়ুম যতদিন বেঁচে থাকবে ততদিন ওই ছেলেটা ল্যাম্পের মালিক হতে পারবে না। ছেলেটা চায় জিনের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ পেতে। ঠিক সেই সময় যিনি মরুভূমিতে তার আস্তানায় তার হারিয়ে যাওয়া স্মৃতির একটা ঝলক দেখতে পাই। অবশেষে তার স্মৃতির সব ঘটনাগুলো মনে পড়ে। তার মনে পড়লো যখন গরিয়া রাজবংশীর সময় কায়ুম একটা গরিব মেয়ে হয়ে খেজুর বিক্রি করত। সে সেখানে তার সাথে দেখা করেছিল আর তাকে মনে করানোর চেষ্টা করেছিল যে সে কে, কিন্তু কায়ুম কোনো জবাব দিচ্ছিল না। সে শুধু বাজারে খেজুর বিক্রি করায় ব্যস্ত ছিল। এই সময়টা সেই সময় যখন কায়ুম যিনি চোখের সামনে মারা গিয়েছিল, কিন্তু আসলে মেয়েটা মরিনি, সে আরও বেঁচে ছিল। সে তার পরেও 20 বছর বেঁচে ছিল। যিনি তাকে খুঁচিয়ে যাচ্ছিল, যতক্ষণ না সে রেগে গিয়ে বলল দয়া করে আমাকে আমার রোজগার করতে দাও। যিনি মজা করতে করতে তার খেজুরটা নষ্ট করে দিয়েছিল, তাই তাকে এক থলি স্বর্ণমোহর দিয়ে বলল যে এই নাও, এটাই তোমার আজকের রোজগার। কায়ুম খুশি ছিল, কিন্তু সে তবুও খেজুর বিক্রি করা চালিয়ে গেল। পরের দিন সে কোরিয়ায় তার বাড়ি ফিরে যাওয়ার জন্য সেই স্বর্ণমোহরগুলো ব্যবহার করে একটা উট কেনার জন্য বাজারে আসলো। একজন লোক তার কাছে এসে বলল যে আমার কাছে ভালো জাতের উট আছে, লাগলে দেখতে পারো। কায়ুম জিনকে বলল আমি ভিতরে যাচ্ছি, আমার পিছু নিও না। কিন্তু সে ভেতরে ঢোকার সাথে সাথে এই লোকগুলো তাকে মারধর করে তার হাত থেকে টাকাগুলো কেড়ে নেয়। যিনি ঠিক সময়ে এসে হাজির হয়, একজনের পিছন থেকে হাত ঢুকিয়ে তার দিল টেনে বের করে নেয় আর কায়ুমকে টাকাগুলো ফিরিয়ে দিল। কিন্তু কায়ুম এসব নিজের চোখের সামনে দেখে একদম ভেঙে পড়ে। তুমি এত সহজে কিভাবে একটা মানুষের জীবন নিতে পারো? আমি তোমার মুখও দেখতে চাই না, আর কোনোদিন আমার সামনে আসবে না। সে ঘরে ফিরে মন খারাপ করে শুয়েছিল, ভাবছিল তার লোভের জন্যই এসব হয়েছে। সে যদি স্বর্ণমোহরগুলো না নিত তাহলে হয়তো এগুলো হতো না। তখনই জিন ভিতরে ঢুকে তার মন ভালো করার চেষ্টা করে। সে তাকে হাসানোর চেষ্টা করলো আর তাকে উৎসাহ দিয়ে বললো যে সে তাকে কোরিয়ায় ফিরে নিয়ে যেতে পারে।
যিনি মরুভূমির সেই ছোট পথটা চেনে, তাকে সাহায্য করতে চায় শুনে কায়ুমের হতাশাটা পুরোপুরি খুশিতে পরিণত হয়ে যায়। যখন কায়ুম তার দিকে তাকিয়ে কথা বলছিল, হাসছিল, তখন প্রথমবার জিনির বুকটা ধুকধুক করলো। পরের দিন তারা কোরিয়ায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো। বাজারের মাঝে তাদের একটা অসুস্থ বাচ্চার সঙ্গে দেখা হলো। কায়ুম ছেলেটাকে সুস্থ হওয়ার জন্য কিছু জড়িবুটি দিল। জিন থেকে বলল যে আমি দেখতে পাচ্ছি তুমি অর্ধেক জিন আর অর্ধেক ইনসান, তুমি তোমার অর্ধেক ইনসানের শরীরের জন্য অসুস্থ হয়ে থাকো। ছেলেটা জানতো জিনির কাছে অসীম শক্তি আছে, তাই সুস্থ হওয়ার জন্য তার কাছে অনুরোধ করলো। তারা যখন চলে যাচ্ছিল, ছেলেটা তাদের একটা সুতো দিয়ে বোনা চাদর দিল, সেটা সে নিজেই বুনেছিল। সে বলল জিন যদি তাকে সুস্থ করে দেয় তাহলে সে এটাকে তাকে দেবে। আসলে এই চাদরের সুতো দিয়ে সে যে কোনো জিনকে বেঁধে রাখতে পারে। জিন ছেলেটাকে গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে কায়ুম একটা পোশাক সেলাই করছিল, যেটা করতে করতে সে প্রায় ঘুমে টলে পড়ছিল। যিনি এসে জিজ্ঞাসা করলো এত ঘুম লাগছে তো বিশ্রাম নিচ্ছ না কেন? সে উত্তর দিল আমার এই পোশাকটা শেষ করা খুব দরকার, আমি এটা পরেই নিজের বাড়ি কোরিয়ায় ফিরতে চাই। যিনি তাকে হালকাভাবে বলল এখানে অনেক অন্ধকার, তুমি আমার সাথে চলো। তারপর তারা জিনের প্রদীপের ভিতরে গেল। সেখানে তারা দুজনে একসাথে বসেছিল। কায়ুম তখন গল্পের মাঝে তার বাড়ি কোরিয়ার কথা বলতে শুরু করলো, একটা লম্বা সুন্দর একটা গল্প, আর যিনি সেটা আনন্দে শুনছিল। সেই আনন্দটা এতটা গভীর ছিল যে তার হৃদয় যেন বুক থেকে বেরিয়ে আসবে। এখানে তাদের ভিতরের দূরত্বটা কমে তাদের ভিতরে একটা ভালোবাসা জন্ম নিল। এরপর থেকে তারা প্রতিটা মুহূর্ত একসাথে কাটাতো, হাসতো, কথা বলতো, আর মনে করতো যেন সময় তাদের জন্য থেমে গেছে। কিন্তু একদিন যখন তারা একসাথে বসেছিল, কেউ একজন জিনের প্রদীপটা খুঁজে পায়। লোকটা যখন প্রদীপটা ঘষে জিনকে ডাকলো, জিন অবাক হয়ে গেল, কারণ সে ভাবছিল কায়েম হয়তো এখনো তার মালিক, কারণ সে তার শেষ ইচ্ছাটা পূরণ করতে পেরেছে কিনা এখন সে সেটা নিয়ে সন্দেহ করছে। কিন্তু যখন সে লোকটাকে দেখলো, তখন বুঝতে পারলো যে এই লোকটা সেই কাফেলার একজন, যে আগে বাচ্চাদেরকে হিংস্র কুকুরদের সামনে টোপ বানাতো। যিনি তখন তাদের বেশিরভাগ লোককেই মেরে ফেলেছিল, কিন্তু কেমন ভাবে এই লোকটা বেঁচে গেছে। লোকটার প্রথম ইচ্ছা ছিল সে যেন অনেক ধনী হতে পারে, আর জিন তার ইচ্ছাটা পূরণ করে দিল। লোকটা বাজারে গিয়ে দেশের সবচেয়ে ধনী মানুষ হিসেবে নিজেকে হাজির করলো, কিন্তু অন্য লোকেরা তাকে এখনো সম্মান করতো না, আর তাকে নিয়ে উপহাস করতো। রেগে গিয়ে সে তার দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করলো। তার দ্বিতীয় ইচ্ছা ছিল যে তাকে অসম্মানের চোখে দেখবে তাকে যেন সে শেষ করে ফেলে। যিনি একটু দ্বিধাবোধ করলো। তার মনে পড়ে গেল কায়েমকে বাঁচানোর সময় যে লোকটাকে সে মেরেছিল, এটার জন্য কায়েম খুব খারাপ মনে করেছিল, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। সেই ইচ্ছাটাও পূরণ করে দিল। প্রায় অর্ধেক গ্রাম রক্তে মুছে গেল। সেই দিন পরে লোকটা বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল, আর কায়েমকে তার খেজুর বিক্রি করতে দেখলো। সে অহংকার নিয়ে কায়েমের দিকে তাকিয়ে বলল, আমার খারাপ সময়ে তুমি আমাকে খেজুর দিয়ে সাহায্য করেছিলে, এখন তুমি যা চাও আমি তোমাকে সেটা দিতে পারি, বলো তোমার কি চাই? সোনা, গয়না, ধন সম্পত্তি, যা খুশি চাও। কিন্তু কায়েম শান্তভাবে জবাব দিল, আমার কিছুই চাই না, আমি তো খুব তাড়াতাড়ি আমার দেশে ফিরে যাচ্ছি। লোকটা অপমানিত হলো, কি সাহস তোমার যে তুমি আমার প্রস্তাবকে ফিরিয়ে দিচ্ছ, এমন ভাবে তুমি আমার অপমান করছো। লোকটা রেগে গিয়ে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে তার রাজপ্রাসাদে পৌঁছাই। সেই সন্ধ্যায় কায়ুম জিনকে তার নিজের হাতে তৈরি করা পোশাকটা দেখাচ্ছিল, যা সে শেষ পর্যন্ত সেলাই করে ফেলেছে। হঠাৎ করে লোকটা আবার জিনকে ডেকে পাঠালো। জিন কায়ুমকে বলল, চিন্তা করো না, এটাই ওর শেষ ইচ্ছা, এটা পূরণ করে আমি এক্ষুনি ফিরবো, তারপরে আমরা একসাথে তোমার বাড়ি কোরিয়ায় ফিরে যাবো। জিন যখন লোকটার সামনে হাজির হলো, লোকটা রেগে গিয়ে বলল, আজকে আবার একটা মহিলা আমার দিকে তুচ্ছভাবে তাকিয়েছে, আর আমার সোনা বা ধন সম্পত্তি থেকে কিছুই নিতে রাজি হয়নি। আমি চাই তাকে তুমি আমার কাছে নিয়ে এসো, আর সে সারা জীবন যেন আমার গোলাম হয়ে থাকে। যিনি ইচ্ছাটা পূরণ করে দিল। কিন্তু যখন সে পিছন ঘুরে তাকালো যে আসলে মহিলাটা কে, যার মনে কোনো লোভ নেই, সে তখন স্তব্ধ হয়ে গেল। সে ছিল কায়ুম। অবিশ্বাস আর রাগে ফুটতে ফুটতে যিনি তাদের বাঁচানোর জন্য রক্ষীদেরকে মারধর করতে করতে আগের দিকে বাড়লো। কিন্তু হঠাৎ সেই আগের অসুস্থ ছেলেটা সেখানে এসে হাজির হয়। সেই ছেলেটা যে একসময় তাকে জাদুর সুতোগুলো দিতে চেয়েছিল, সে সুতোগুলো জিনির পায়ে বেঁধে দিয়ে তার শক্তি প্রায় না ব্যবহার করার জন্য মজবুর করে ফেলেছিল। এখানে আমরা জানতে পারি এই ছেলেটার বাবা যিনি একজন জিনি ছিল। সে তার ছেলেকে সুস্থ করার জন্য মরুভূমিতে যে জিনিটাকে আমাদের যিনি লম্বা জীবন দিয়েছিল তার সাথে পরিবর্তন করে দিয়েছে। আচ্ছা, তাহলে এই ছেলেটার অসুস্থতার কারণে এদের শরীর বদলানো হয়েছিল। ছেলেটা ঠান্ডা গলায় বলল, এইগুলো সেই সুতো যাকে তুমি গুরুত্ব দেওনি, এখন দেখো এগুলো কি করতে পারে। তারপর ছেলেটা সেখানে সবার সামনে বলল যে এই মেয়েটা জিনিকে ভালোবাসে। নিষ্ঠুর লোকটা যখন শুনলো যে কারণ তার জন্য না বরং জিনির জন্য এখানে এসছে, তখন সে হিংস্র আর পাগল হয়ে উঠলো। সে কারণকে সোজাসুজি তলোয়ার দিয়ে আঘাত করলো। জিনি নিজের চোখের সামনে এসব হতে দেখছিল, আর সে কিছুই করতে পারছিল না। সে অসহায়, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো, পুরো অসহায়। সে কোনোভাবে কায়নকে তার বুকের ভিতরে জড়িয়ে ধরলো। কায়ন আস্তে করে বলল, আমি বিশ্বাস করি একজন মানুষ শুধু ততদিন পর্যন্তই বাঁচে যতদিন পর্যন্ত ঈশ্বর সেটা লিখে রেখেছে। আর তারপরে মেয়েটার নিঃশ্বাস প্রায় শেষ হয়ে আসলো। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে আর বেশিক্ষণ বাঁচবে না। অসহায় জিন্নি পুরো ভেঙে পড়লো, আগের চেয়েও জোরে জোরে কাঁদতে লাগলো। সে তার প্রদীপটা বের করে চিৎকার করে বলল, আমি তোমাদের মধ্যে যে কোনো কারোর 3টে ইচ্ছা পূরণ করে দিতে পারি, কিন্তু শর্ত হবে যে প্রথম ইচ্ছাটা তোমরা এই মেয়েটাকে বাঁচানোর জন্য যাবা, আর আমি দ্বিতীয় আর তৃতীয় ইচ্ছাটা তোমাদের ইচ্ছা মতোই পুরো করবো। এরপর একজন লোভী লোক এগিয়ে আসে, প্রদীপটা হাতে তুলে নেয়। সে বলে, ঠিক আছে, আমার প্রথম ইচ্ছাটা হলো আমাকে অনেক অনেক সোনা দাও। যিনি সঙ্গে সঙ্গে সেটা পূরণ করে দিল। এরপর যিনি তাকে অনুরোধ করলো, এবার দয়া করে তোমার পরের ইচ্ছাটা ব্যবহার করে এই মেয়েটাকে বাঁচিয়ে নাও। কিন্তু লোকটা বলল, না, এটা যথেষ্ট না, আমার আরো সোনা লাগবে। যিনি আবারও সেটা পূরণ করে দিল। হতাশায় তার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। অবশেষে লোকটা তার তৃতীয় ইচ্ছা ব্যবহার করলো, আমি চাই এই শহরটাকে তুমি পুরো সোনায় ভরিয়ে দাও। কিন্তু ততক্ষণ পর্যন্ত কায়েমের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, সে আর নেই।
জিনি রাগে ফেটে পড়লো। মারা যাওয়ার সময় কায়নের হাত লেগে সেই দড়িটা ছিঁড়ে যায় আর জিনি মুক্ত হয়ে যায়। জিনি রাগে ফেটে পড়লো। সে রাজপ্রাসাদের সবার উপরে তার সমস্ত রাগ বের করতে শুরু করলো। সেই লোকটাকে, তার রক্ষীদের আর চারিপাশের পুরো শহরটাকে ধ্বংস করে দিল। জিনি বলল, এই সোনাই এখন তোমাকে বাঁচাবে। যখন তুমি ধুলো দিয়ে তৈরি একটা সামান্য মানুষ, তখন এত সোনা নিয়ে কি করবা? ভালোবাসার জন্য ইতিহাস এমনিতেও সাক্ষী থাকে, এখানেও তাই হলো। ভালোবাসার জন্য আমাদের জিনি পুরো শহরটাকে নষ্ট করে দিয়েছে। জিনির প্রকোপ শেষ হলো। জিনি কায়েমের দেহ নিয়ে তার নিজের দেশের মাটিতে ফিরে আসে। সে কায়েমকে তার সামনে শুইয়ে নরমভাবে উপরওয়ালার কাছে বলল, আমি যে কোনো শাস্তি মেনে নেবো, যদি শুধু আমি তোমাকে আর একবার দেখতে পাই, সেটা যে জীবনেই হোক না কেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এটাই ছিল জিনির উপরওয়ালার কাছে চাওয়া শেষ ইচ্ছা, আর এর বিনিময়ে তার 20 বছরের স্মৃতিগুলো মুছে গিয়েছিল। ফ্ল্যাশব্যাক শেষ। বর্তমানে আমরা দেখি সেই বয়স্ক মহিলাটা, যিনি কায়েমের ঠাকুমার ব্যাপারে সবকিছু জানতে পেরেছে, সে সবাইকে নিয়ে কায়েমের ঠাকুমার সঙ্গে কথা বলতে যাচ্ছিল। কিন্তু যখন তারা পৌঁছলো, তিনি সেখানে ছিলেন না। বৃদ্ধ মহিলাটা রাগে ফেটে পড়লেন। জিনিসপত্র এখানে ওখানে ছুটে ফেলতে শুরু করলো। পাগলের মতো দৌড়াতে দৌড়াতে বলছিল যে তুমি একটা ডাইনি। সে দৌড়ানোর সময় হঠাৎ একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয়। দূর থেকে ঠাকুমা আর মিঞ্জি সবকিছু দেখছিল। গাড়ি থেকে যে লোকটা বেরিয়ে এলো, সে ছিল ওই জাদুকর ছেলেটার লোক। সে জিনিকে সবার সামনে প্রকাশ হতে দেবে না বলে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। জিনি তার স্মৃতি থেকে বেরিয়ে বর্তমানে ফিরে এসছে। জিনি চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে কায়নকে বলল যে অতীতে তোমার সব কষ্টের কারণ শুধু আমিই ছিলাম, আর এখন আমার সবকিছু মনে পড়ে গেছে। কিন্তু কায়ন তাকে নরমভাবে বলল যে অতীত চলে গেছে, যা গুরুত্বপূর্ণ সেটা হলো ভবিষ্যৎ। আমরা যেন একসাথে থাকতে পারি, তার জন্য সব চেষ্টা করব। সবকিছু জানার পরে কায়ন তার ঠাকুমাকে নিরাপদ রাখার জন্য মিঞ্জি আর তার ঠাকুমাকে জিনির প্রদীপের ভিতরে রাখার সিদ্ধান্ত নিল। সেখানে সাইদকে আদেশ দিল যে যাই হয়ে যাক না কেন, তুমি এদের রক্ষা করবা। তারপর কায়ন তার লকার থেকে সব টাকা বের করে নিয়ে একটা ব্যাগে ভরে সেই ব্যাংকের কর্মচারীর সাথে দেখা করে। কায়ন বলে, আমি এই টাকা ভর্তি ব্যাগটার বিনিময়ে তোমার শেষ ইচ্ছাটা কিনতে চাই। লোভী কর্মচারীটাও রাজি হয়ে যায়। সে প্রদীপ থেকে জিনিকে ডেকে বলে, আমার শেষ ইচ্ছা হলো সবকিছু যেন তেমনই হয় যেমনটা কায়ন চাই। তারপরে কায়ন বাড়ি ফিরে জিনিকে বলল যে পরিকল্পনা তৈরি হয়ে গেছে। এরপরে জিনি জাদুকরের সাথে লড়তে যাচ্ছিল। জিনি হেসে কায়নকে বলল, তাহলে ঠিক সময় এসে আমাকে বাঁচিয়ে নিও। আর এমন একটা বিদায় নিল যা শেষ বিদায়ের মতো লাগছিল। জিনি জাদুকরের রাস্তানায় গিয়ে পৌঁছলো, কিন্তু জাদুকরটা তাকে ফাঁদে ফেলে তার সেই সুতো দিয়ে তাকে বেঁধে ফেললো। তার লোকগুলো কায়নকেও বেঁধে ফেললো, তাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কারণ কায়ন না মরা পর্যন্ত এই প্রদীপের মালিক অন্য কেউ হতে পারবে না। যখন সে কায়নকে আঘাত করার জন্য তার হাত তুললো, কায়ন হঠাৎ করে উধাও হয়ে গেল। জাদুকরটা ভাবলো হয়তো সে তার তৃতীয় ইচ্ছাটা ব্যবহার করে এখান থেকে বেঁচে গেছে, কিন্তু আসলে যেটা ঘটেছিল তা হলো ব্যাংকের কর্মীর সাথে হওয়া সেই চুক্তির জন্য। তার শেষ ইচ্ছাটা ছিল কায়ন যখন একটা নির্দিষ্ট শব্দ উচ্চারণ করবে, সে সাথে সাথে জিনির কাছে গিয়ে প্রস্তুত হবে। এই কারণের জন্যই সে ঠিক জিনির কাছে গিয়ে পৌঁছলো। জিনিকে জাদুকর সুতো থেকে মুক্ত করলো, যেমনটা আমরা আগেও দেখেছিলাম যে আগের জন্মে কায়নের শেষ নিঃশ্বাস নেওয়ার সময় তার হাত লেগে জিনির পায়ের সুতোটা খুলে গিয়েছিল। মানে এই সুতোটা খোলার শক্তি একমাত্র আমাদের কায়নের কাছেই ছিল। তারা দুজন একসাথে আবার লড়াই করার জন্য বাইরে বেরোলো। অন্যদিকে ইরেন জিনির প্রদীপটা নিয়ে সেই জাদুকরের কাছে আসে আর বললো যে এটা দেবদূতের পক্ষ থেকে তোমার জন্য একটা উপহার। সেখানে সাইদও তাকে দেখে থমকে গেল। ইরেন উত্তর দিল যে আমি শুধু আমার আকার আদেশ পালন করছি। প্রদীপটা ব্যবহার করতে গিয়ে সে বুঝতে পারলো যে কায়ন এখনো তার শেষ ইচ্ছাটা চাইনি। ঠিক সেই মুহূর্তে সাইদ তার আসল রূপ ধারণ করলো, একটা বড় চিতাবাঘের রূপে। সে বলল, চলো এবার মজা হবে, অনেকদিন ধরে আমি আমার শক্তি ব্যবহার করতে পারিনি। কায়নের পরিকল্পনা অনুযায়ী সে গ্রামবাসীদেরকে সতর্ক করে দিয়েছিল, যখন তোমরা রাস্তায় অনেক ঘুমন্ত পাখি দেখবা, সেটা হবে তোমাদের জন্য একটা চিহ্ন। এর মানে সময় হয়ে গেছে, লড়াইয়ের জন্য প্রস্তুত নিতে হবে। জাদুকরের বাড়িতে এসে আমাদেরকে বাঁচিয়ে নিও। যখন ইশারাটা দেখা গেল, তখন গ্রামবাসীরা একসাথে জড়ো হলো আর লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। এর মধ্যে জাদুকরটা জিনির প্রদীপের ভিতরে ঢুকে গেছে। সে মিঞ্জি আর ঠাকুমাকে বাইরে বের করে নিয়ে লোকদেরকে আদেশ দিল যে দুজনকেই মেরে ফেলো। তবে কায়নকে তার ঠাকুমাকে বাঁচানোর জন্য তৃতীয় ইচ্ছাটা ব্যবহার করতে দিতে হবে। এর জন্য তোমরা মিঞ্জিকে আগে শেষ করবা। তারা গুলি চালাতেই ঠাকুমা মিঞ্জির সামনে চলে এসে তাকে বাঁচানোর জন্য গুলিটা নিজের শরীরে নিয়ে নেয়। জাদুকর রাগে ফেটে পড়লো, সে তো চেয়েছিল মিঞ্জি যেন আগে মারা যায়। অন্যদিকে যিনি যখন ওই অমর ছেলেটাকে মারার একটা উপায় পেল, সেই পরিকল্পনা পূরণ করার সময় সে দেবদূতের মুখোমুখি হয়ে গেল। সেখানে জিনি আর দেবদূতের মধ্যে অনেক ভয়ঙ্কর একটা লড়াই হয়। জিনির মনে পড়লো তার ভাইয়ের কথা, মানে ওই ছেলেটার বাবা, যে মৃত্যুর আগে তাকে বলে গিয়েছিল যে তার ছেলেকে আটকানো খুবই দরকার, ওর দুর্নীতিকে দুনিয়া থেকে শেষ করতেই হবে। জাদুকরের লোকেরা যখন কায়নকে ধরে নিয়ে আসে, সে দেখে তার ঠাকুমা গুলিবিদ্ধ হয়ে ভয়ঙ্কর অবস্থায় পড়ে রয়েছে। সে চিৎকার করে উঠলো আর পুরোপুরি ভেঙে পড়লো। তারা সাইদকেও মেরে ফেলেছিল, কিন্তু ঠিক তখনই গ্রামবাসীরা সেখানে ঝাঁপিয়ে পড়লো। মনে হচ্ছে একটু দেরি হয়ে গেছে, তাই না? তারা সাহসের সাথে লড়াই করে জাদুকরের সব সহকারীদেরকে হারিয়ে দিল আর মিঞ্জিকে অ্যাম্বুলেন্সে পাঠানোর ব্যবস্থা করলো। ঠিক যখন জাদুকর কায়নকে শেষ করতে যাচ্ছিল, যিনি তারই সুতোগুলো ব্যবহার করে সেই গাছটা কেটে দিল যেটা জাদুকরকে অমর রেখেছিল। জাদুকর এক মুহূর্তের মধ্যে যেন কোথাও উধাও হয়ে গেল। এরপরে যিনি কায়নের পাশে আবির্ভূত হলো, তাকে মুক্ত করে তাকে জড়িয়ে ধরলো। পরের দিন কায়ন তার ঠাকুমার শেষকৃত্যে যোগ দিল। সে একেবারে ভেঙে পড়েছিল। এখন তার এই দুনিয়ায় আর নিজের পরিবার বলতে কেউ নেই। এরপরে সে বাড়ি ফিরে এলো একদম চুপচাপ হতাশায়। ঠাকুমা তার জন্য যে চিঠিগুলো রেখে গিয়েছিল সে সেগুলো নীরবে পড়তে শুরু করলো।
হঠাৎ ব্যাংক কর্মীটা তার সাথে তার বাড়িতে দেখা করতে আসলো। সে বলল, আমি আমার অফিসে টাকার একটা ব্যাগ পেলাম, আমি খোঁজ নিয়েছি এই টাকার ব্যাগটা তোমার, আমি কি এটা তোমার কাছে চুরি করেছিলাম? আসলে সেই মেয়েটার কিছুই মনে ছিল না, কারণ 3টে ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি ইচ্ছা চেয়েছিল তার মস্তিষ্ক থেকে সেই স্মৃতিগুলো মুছে যায়। কিন্তু কায়ন তাকে বলল যে এই টাকাটা সে তাকে খুব একটা মূল্যবান জিনিসের জন্য দিয়েছিল, সে চুরি করেনি, সে একজন মানুষের জীবন বাঁচিয়েছিল, তাই এই টাকাটা এখন তারই প্রাপ্য। কিন্তু কর্মীটা তাকে বলল যে সে কোনো টাকা চায় না, সে শুধু তার পুরনো জীবনটা ফিরে পেতে চায়। সে কায়নের কাছে ক্ষমা চাইলো যতবার সে তাকে ঘৃণা করেছে তার জন্য। কায়ন টাকাটা নিয়ে তার বাড়ির উঠোনের ভিতরে পুঁতে রেখে দিল। পরে কায়ন একা হয়ে যাবে বলে মিনজি তার সাথে থাকতে এলো, কিন্তু কায়ন নিজেকে তার ঘরের ভিতরে বন্ধ করে রেখেছিল, হতাশ আর একা। সে শুধু দিনের পর দিন ওই প্রদীপটা ঘষতেই চলেছিল, না বিশ্রাম না খাওয়া দাওয়া। তারপর একদিন সে হঠাৎ করে বাড়ি ছেড়ে মরুভূমিতে চলে যায়, ঠিক সেই জায়গায় যেখানে তার সাথে জিনির প্রথমবার দেখা হয়েছিল। সে দিনের পর দিন টানা হাঁটতে থাকে আর বারবার জিনির নাম ধরে ডাকতে থাকে। জিনি অবশেষে কাঁদতে কাঁদতে তার সামনে আবির্ভূত হলো। সে জিনিকে তার শেষ ইচ্ছাটা জানালো, যে ঠাকুমা তাকে বড় করার জন্য যে অনুভূতিগুলো অনুভব করেছিল সেগুলো সে সব অনুভব করতে চায়। যে হতাশার যে ভয় তার প্রতিবেশীরা অনুভব করত আর মিনজি তাকে কতটা ভালোবাসতো সেই সব কিছু সে অনুভব করতে চায়। সে বলল, আমি শুধু একদিনের জন্য একজন মানুষ হিসেবে বাঁচতে চাই। আমি জানি এই ইচ্ছাটা স্বার্থপরের মতো, আর আমি চাই শেষমেশ তুমি জিতবে, তুমি স্বাধীনতা পাবে। জিনি আরো জোরে কাঁদতে লাগলো। তাকে বলল যে সে ঠিক, সেই এতদিন ভুল ছিল, কায়ন সত্যিই একজন মহান মানুষ। এমনকি তার শেষ ইচ্ছাটাও সে জিনিকে সাহায্য করার জন্য ব্যবহার করছে। জিনি তাকে বলল যে সে সবসময় তার ভালোবাসার মানুষই থাকবে, সে জিনিকে কায়ুমের স্মৃতি থেকে মুছে দেবে আর তার ইচ্ছাটা পূরণ করে দেবে। ঠিক সেই মুহূর্ত থেকে কায়ুমের হৃদয় একজন মানুষের মনের মতো ধুপধুপ করতে শুরু করলো। সে তার পুরো জীবনটা চোখের সামনে দেখতে পাচ্ছিল, ছোটবেলা থেকে শুরু করে তার প্রতিটি স্মৃতি, তার ভালোবাসার মানুষ আর যাদেরকে সে হারিয়েছে সবকিছু। সে কেঁদে উঠলো আর যন্ত্রণায় কাঁপতে লাগলো। এদিকে দেবদূত যেমনটা পরিকল্পনা করেছিল, সে জিনিকে শেষ করে দিল, কারণ সে মানুষের সামনে মাথা নত করেছে। কিন্তু ইরেন কায়ুমকে মরুভূমির ভিতরে খুঁজে বের করলো। কায়নের সাথে সে যা কিছু করেছে তার জন্য ক্ষমা চাইলো। ক্ষমা চাওয়ার প্রতীক হিসেবে সে কায়নকে জিনিস সাথে কাটানো সব মুহূর্তগুলো তাকে ফিরিয়ে দিল। কায়ন যখন সবকিছু মনে করতে পারলো, সে আরো বেশি ভেঙে পড়লো। সে মরুভূমির ভিতর দিয়ে এলোমেলো ভাবে হাঁটতে থাকলো যতক্ষণ না সে মৃত্যু বরণ করলো। পরের দিন পুলিশ মিনজিকে খবর দেয়। মিনজি গ্রামবাসীদের সঙ্গে কায়নের শেষকৃত্যে যোগ দিল। কিছুদিন পর মিনজি যখন কায়নের কবরে গিয়েছিল, কায়ন হঠাৎ তার সামনে আবির্ভূত হলো, কিন্তু এবার সে প্রদীপের জিনি হিসেবে। চমকে গেলে তো, তাই না মিনজি? হয়তো আমাকে ওই জিনটা কামড়ে নিয়েছিল, তাই আমি এমন হয়ে গেছি। যাই হোক, কায়ন তাকে বললো যে আমি তোমার 3টে ইচ্ছা পূরণ করে দেবো আমার আঁকা। কায়ন তার সাথে বসে কথা বলছিল আর তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলোও তাকে বললো। হঠাৎ কায়ন বলে উঠলো, অনেক হয়েছে কথা, এবার তুমি ইচ্ছা চেয়ে নাও। মিনজি তার প্রথম ইচ্ছায় চাইলো যে সে প্রতিদিন বিকেলবেলা 4টের সময় যেন তার সঙ্গে খাবার খায়। তার দ্বিতীয় ইচ্ছা ছিল যে গ্রামের সব বাচ্চারা যেন তার ক্লিনিকে আসে, যাতে সে বিনা পয়সায় তাদেরকে দাঁতের চিকিৎসা করতে পারে। সে বলল তৃতীয় ইচ্ছাটা সে পরের জন্য বাঁচিয়ে রাখবে। তারা একসাথে সময় কাটাতে শুরু করলো আর গ্রামের সবাই আবার শান্তভাবে বসবাস করতে লাগলো। কয়েকদিন পর কায়ন আর মিনজি একসাথে বসে কথা বলছিল, তখন মিনজি তার তৃতীয় ইচ্ছাটা চেয়ে নিল। সে বলল, আমার তৃতীয় ইচ্ছা হলো আমি চাই তুমি কখনো কাঁদবা না, আর তুমি তোমার ভালোবাসার মানুষটাকে খুঁজে বের করবা আর সবসময় নিজের জীবন নিয়ে খুশি থাকবা। কায়নের মন খারাপ হয়ে গেল, কারণ তৃতীয় ইচ্ছাটা পূরণ হতেই মিনজি তার ব্যাপারে সবকিছু ভুলে যাবে। এরপর পুরো 1 বছর কায়ন একা একা ছিল, অন্য মানুষদের ইচ্ছা পূরণ করতো। এক বৃষ্টির দিনে সে বাইরে দাঁড়িয়ে জিনির কথা ভাবছিল, বলছিল, বাহ, রোমান্টিক দৃশ্যের জন্য কি দারুণ একটা মুহূর্ত, খারাপ লাগছে, আমার ভাগ্যে এমন কোনো সুযোগ নেই। হঠাৎ করেই জিনি তার পাশে আবির্ভূত হলো। সে জিনকে চোখের সামনে থেকে বিশ্বাস করতে পারছিল না। সে তাকে জিজ্ঞাসা করলো সে কিভাবে এখানে ফিরে এসেছে। জিনি বলল, সত্যি বলতে আমারও কোনো ধারণা নেই, ছাড়ো না এসব পাগলি, মুহূর্তটা উপভোগ করো। এরপর আমরা দেখি কায়নের বৃদ্ধ ঠাকুমাকে, যে নির্মমভাবে দেবদূতকে জ্বালাতন করছিল, যতক্ষণ না সে জিনির প্রদীপটা ফিরিয়ে নিয়ে আবার পৃথিবীতে পাঠিয়ে দিল। জিনি তাদের জীবিকার জন্য টাকা অর্জন করার চেষ্টা করছিল, কিন্তু কায়নের এইসব পছন্দ হচ্ছিল না। সে তার বাগানে পুঁতে রাখা সেই টাকার ব্যাগটা তুলে আনে। জিনি তাকে বলে যে সে সাইদকেও আবার বানিয়েছে, একদম আগের রূপে। তারা এখন প্রদীপ ছাড়া প্রদীপের বাইরেও খুব ভালো জীবনযাপন করছিল। সাইদের প্রথম কাজ ছিল দেবদূতের কাছে গিয়ে ইরেনকে আবার বানানোর জন্য তাকে বাধ্য করা। অন্যদিকে কায়ন আর জিনিও এখন গ্যারেজে ভালোভাবে সময় কাটাচ্ছিল তাদের দুষ্টু মিষ্টি ঝামেলা নিয়ে। হঠাৎ সাইদ সেখানে একটা কাপ সেট বের করে নিয়ে আসলো, যেটা জিনির এক্স গার্লফ্রেন্ড তাকে উপহার হিসেবে দিয়েছিল। এটাতে পুরনো স্মৃতিগুলো আবার উস্কে দিল, তাদের ভিতরে খুনছুটি আরো বেড়ে গেল। কায়ন বলল, এখন শুধু আমি তোমার গার্লফ্রেন্ড, আর অন্য কারোর দিকে তাকালে না তোমার হাড় ভেঙে দেবো। এরপর আমরা মিনজিকে তার বৃদ্ধ রূপে দেখতে পাই। তার চুল সাদা হয়ে গেছে, সেই জায়গাটা যেখানে জিনির নাচ দেখা যেত। সে তার সারা জীবনের সঙ্গীর সাথে নাচছিল। কায়ন অভিযোগ করলো যে আরে আমরা একটা নতুন শতাব্দীতে পা দিতে চলেছি, আর এখনো তুমি সেই পুরনো নাচ নাচবা? তুমি এখনো আমার পায়ে পা দিয়ে ফেলছো। আমি কসম খাচ্ছি, তোমাকে ভালো করে ট্রেনিং না দেওয়া পর্যন্ত আমি শান্ত হব না। মনে হচ্ছিল তারা যুগ যুগ ধরে এইভাবে নাচের মধ্যে বেঁচে থাকতে পারবে। আশা করি শান্ত হবে। এখানেই আমাদের এই অসাধারণ ড্রামাটা শেষ হয়ে যায়। এখন এই ড্রামাটা অসাধারণ কিনা এটা বুঝতে পারছি না। গল্পটা তো ভালো ছিল, কিন্তু সত্যি বলতে এই গল্পটায় শয়তানকে ভালো আর ভালোকে শয়তান দেখানো হয়েছে, যেটা সরাসরি আমাদের ধর্মের ইতিহাসের নামগুলো তুলে ধরে আমাদের ধর্মকে বদনাম করার চেষ্টা হয়েছে।
কিন্তু এটাকে ঠিক করার জন্য শুধু নেটফ্লিক্সকে দোষ দিলে হবে না, আপনারা আওয়াজ তুলুন যেন এরকম ড্রামা আর তৈরি না হয়। আমি যেভাবে নাটকটাকে তুলে ধরেছি এমনভাবে যদি ওরা ইসলামিক ঐতিহাসিক নামগুলো বাদ দিয়ে নাটকটাকে তৈরি করতো তাহলে নাটকটা দেখতে খুব সুন্দর লাগতো। আপনারা নাটকের বিরোধিতা করে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর আমার এই নাটকের এক্সপ্লেনেশনটা কেমন লাগলো সেটাও নিশ্চয়ই জানাবেন। আমি এখানে কোনো রকম ধর্ম বা ধর্মের নামকে টার্গেট করিনি। আশা করি আপনাদের ড্রামাটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের মতামতটা কি আমার এই নাটকটা তুলে ধরা নিয়ে। আমি নিয়মিত সবথেকে প্রথম আপনাদের জন্য সম্পূর্ণ ড্রামা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসি। এত কষ্টের বিনিময়ে আপনাদের কাছ থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে তো বলতেই পারি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন। এরকম আরো নতুন নতুন ড্রামা দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সুন্দর ড্রামা নিয়ে। আল্লাহ হাফেজ।